এবং কোনটা সেল হবে না, এই ধরনের আমরা কিছু ইস্যুস আমরা দেখছিলাম। এবং এই ডিসিশনগুলো নেওয়ার জন্য আমরা বেশ কিছু মেথড আমরা দেখছিলাম। একটা ছিল আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, এইটাকে আমরা সংক্ষেপে বলতে পারি যে ফিফো মেথড, যেটা রুলসটা কি ছিল, ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো আপনার যে প্রোডাক্টগুলো আছে তার মধ্যে যেটা আপনি ফার্স্টে ইন হবে অর্থাৎ প্রথম দিকে পারচেস করবেন সেগুলোই সবার আগে সেল করে দিতে হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট, সেই মেথডের রুলসটা হচ্ছে যে প্রোডাক্ট আপনি সবার আগে পারচেস করবেন সেটাই সবার আগে সেল করতে হবে। দেন আরেকটা মেথড আমরা পড়েছিলাম সেটা হচ্ছে কি লিফো মেথড। এই মেথডের রুলসটা কি ছিল, লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে যেটা ইন হবে ফার্স্টে সেটা আউট করতে হবে, অর্থাৎ যে প্রোডাক্ট আপনি সবার শেষে পারচেস করবেন, একেবারে রিসেন্টলি পারচেস করবেন, সেটাই সবার আগে সেল করতে হবে। এই সো দ্যাট ওয়াজ দ্য মেথডস। এই মেথডের উপর বেস করে আমরা একটা বা দুইটা ম্যাথ আমরা দেখেছিলাম, কভার করেছিলাম। সো আরেকটু যদি বলি ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে কি হয়, আগের প্রোডাক্ট আগে সেল হয়ে যায়, যেই প্রোডাক্ট আমি শুরুতে কিনেছি সেগুলো সবার আগে সেল করতে হয়। তাহলে সেল হয় না কোনগুলো, শেষের গুলো, তাই না? শেষের গুলোকে যেন কি বলা হয়, যে প্রোডাক্টগুলো আপনার আনসোল্ড থেকে যায় মাস শেষে বা বছর শেষে, সেগুলোকে কি বলা হয়, এন্ডিং ইনভেন্টরি। তো আমরা কিন্তু দুই ধরনের ইনভেন্টরি পড়েছিলাম, একটা হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, অর্থাৎ কোন একটা নির্দিষ্ট মাসের শুরুতে বা বছরের শুরুতে যে প্রোডাক্টগুলো আমার বিজনেসে থাকে, যেগুলো দিয়ে আমি আমার বিজনেসটা স্টার্ট করব ওই টাইমের, সেগুলোকে বলা হয় বিগিনিং ইনভেন্টরি। আর বছর শেষে বা মাস শেষে একটা নির্দিষ্ট সময় শেষে যে প্রোডাক্টগুলো অর্গানাইজেশনে থেকে যায় সেগুলোকে বলা হয় আনসোল্ড, যেগুলো থাকে সেগুলোকে বলা হয় এন্ডিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি, এন্ডিং ইনভেন্টরি, বিগিনিং, এন্ডিং। আর লিফো মেথডেও রুলসটা কি ছিল, লাস্ট ইন ফার্স্ট আউট। লিফো মেথডে শেষের প্রোডাক্টগুলো আগে সেল হয়, তার মানে সেল হয় না কোনগুলো, বা এন্ডিং ইনভেন্টরি থেকে যায় কোনগুলো, শুরুরগুলো। সেগুলো ছিল আমাদের বেসিক রুলস। আমরা এই ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড আর লাস্ট ইন ফার্স্ট আউট মেথড কভার করব বলেছিলাম। এখন আমরা যেটা করব, আরো কিছু ম্যাথ আমরা প্র্যাকটিস করার ট্রাই করব। ওকে, সো লাস্ট ক্লাসে আমি যদি ভুল না হয়ে থাকি আমরা এই ম্যাথটা ফুল কভার করেছিলাম, এবং আমরা বলেছিলাম এখানে এই যে প্রুফ বলে যে রিকোয়ারমেন্ট গুলো আছে, কোনো ধরনের প্রুফ দরকার নেই। ওকে, আর এরপরে এই ম্যাথটাকে আমি করিয়েছিলাম, এখানে দুটো থিওরিটিক্যাল ডিসিশন মেকিং কোশ্চেন ছিল, এগুলোকে আমি করিয়েছিলাম এই ম্যাথটা। না স্যার, এক্সারসাইজ 6.7 ম্যাথটা করানোই হয়নি। দেখি মানে সবাই এগ্রি করছেন, সবাই শিওর এটা? জি স্যার। বাকিরা? বিকজ আরেকটা সেকশন আমি কিন্তু এই ম্যাথটা সহ কভার করে দিয়েছিলাম, তো আপনাদেরও হয়তো এরকম করিয়েছি, বাট আই ক্যান নট এক্স্যাক্টলি রিমেম্বার। আপনারা একটু দেখেন কারোর কাছে নোট আছে কিনা বা মার্ক করা আছে কিনা। স্যার 6.5 করানো হয়েছে। যতটুকু মনে আছে আগে। জি স্যার, 6.7 টা হয়নি। 7 করানো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথে আমরা যেটা করব, আগের ম্যাথটার মতো রিকোয়ারমেন্ট এ নাম্বারটা সেম, যে আপনাকে একবার বলেছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে এই সিচুয়েশনে আপনার এন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ যে প্রোডাক্টগুলো সেল হয়নি সেটার ভ্যালু, এই চ্যাপ্টারের রিকোয়ারমেন্ট কি থাকে, যে আপনাকে বলবে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড আর লাস্ট ইন ফার্স্ট আউট মেথডের কথা বলবে, দুইটাও বলতে পারে, যে কোনো একটাও বলতে পারে, যে এই মেথড অনুযায়ী টোটাল প্রোডাক্টের মধ্যে যে কয়টা প্রোডাক্ট সেল হয়েছে সেটার ভ্যালু বের করতে, আর যে কয়টা প্রোডাক্ট সেল হয়নি সেটার ভ্যালু বের করতে। সো সবগুলো ম্যাথের রিকোয়ারমেন্ট কিন্তু সেম। সো কোশ্চেনটা খেয়াল করে, এক্সারসাইজ 6.7 কি বলা আছে, মোথ কোম্পানি রিপোর্টস দ্য ফলোইং ফর দ্য মান্থ অফ জুন। জুন মাসে বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। কি কি দেওয়া আছে, জুনের 1 তারিখে আমার ইনভেন্টরি ছিল 200 ইউনিট, অর্থাৎ 200টা প্রোডাক্ট ছিল। সো মাসের শুরুতে যে ইনভেন্টরিটা থাকে এটাকে আমরা চাইলে কি বলতে পারি, বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি। তো 200 পিস প্রোডাক্ট ছিল, সেগুলোর পার ইউনিট কস্ট ছিল $5, তো সেগুলোর আমার টোটাল খরচ পড়েছিল $1000। একইভাবে জুনের 12 তারিখ আমি আরো 400 পিস প্রোডাক্ট পারচেস করেছি, প্রত্যেকটা আমার $6 করে পড়েছে, টোটাল $2400। 23 তারিখে আমি আরো 300 ইউনিট প্রোডাক্ট পারচেস করেছি, সেগুলোর পেছনে $60 করে খরচ হয়েছে, এবং পার ইউনিট কস্ট ছিল $7, এবং সেগুলোর পেছনে টোটাল কস্ট হয়েছে $2100। এটা গেল
বিগিনিং ইনভেন্টরি আর দুইটা আলাদা আলাদা ডেট আমি পারচেস করেছি, কিন্তু এটা কি, এই যে দেখেন আমি এটাকে একটু নিচে নামিয়ে দেখালাম, জুন 30 ইনভেন্টরি 100 ইউনিটস, এটা আবার কি? আবার পাশে কিন্তু কোনো ইউনিট কস্ট বা টোটাল কস্টও দেওয়া নেই। কে বলতে পারবেন এটা কি? স্যার এটা কি মানে ওই যে আমাদের সবগুলো ক্যালকুলেট করে যে একটা লাস্টে ইন্ডিং ইনভেন্টরি যে একটা মানে ঘাটতি মানে বুঝাইতে পারতেছি না আর কি। দেখেন, জুন মাসের শেষে আমার আর অর্গানাইজেশনে 100টা প্রোডাক্ট আছে, তার মানে আমি যে পারচেস করেছি, সরি, বিগিনিং ইনভেন্টরি ছিল, তারপর আরো প্রোডাক্ট পারচেস করেছি, তারপর সবগুলোর উপর বেস করে সেল করে আমার আর অর্গানাইজেশনে এতটুকু প্রোডাক্ট আছে, তার মানে এটা কি? আমার এন্ডিং ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি মানে কি? একটা নির্দিষ্ট সময়ের শেষে যে প্রোডাক্টগুলো অর্গানাইজেশনে থেকে যায়, নরমালি যেটা সেল হয় না, সেটাকে কি বলা হয়? এন্ডিং ইনভেন্টরি। সো দিস জুন 30 যে 100টা প্রোডাক্ট আমি এখানে এখানে দেখাচ্ছে, দ্যাট ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি। আমাদের প্রথম ম্যাথটাতে যদি আমরা একটু যাই, প্রথম ম্যাথে আমাদের কিন্তু এই যে এন্ডিং ইনভেন্টরিটা বের করতে হয়েছিল, কারণ আমরা এখানে ক্যালকুলেট করে মনে আছে আমাদের, এই যে দেখেন 141টা প্রোডাক্ট ছিল, 141টা প্রোডাক্ট ছিল, আর আমাকে এখানে দেওয়া আছে এর মধ্যে কতটা প্রোডাক্ট সেল করেছি, তার মানে কি বাকি 20টা সেল হয়নি। সো আমাদের এন্ডিং ইনভেন্টরিটা কিন্তু এখানে বের করে নিতে হয়েছিল, বের করে নিতে হয়েছিল। কিন্তু আমাকে এই ম্যাথে যেটা করেছে একটু উল্টা করেছে, এন্ডিং ইনভেন্টরিটাই দিয়ে দেওয়া আছে। সো এই 100টার আমাদের নতুন করে ক্যালকুলেট করতে হচ্ছে না, আমাদের এখন কাজ হচ্ছে একবার ফিফো মেথড আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করে এই 100 যে প্রোডাক্ট আমার সেল হয়নি সেগুলোর ভ্যালুটা বের করতে বলেছে, অর্থাৎ কোন কোন ডেটের 100টা প্রোডাক্ট সেল হয়নি, আর কি আরেকবার লিফো মেথড, সরি, তারপর আবার কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে বলেছে, অর্থাৎ বাকি যে প্রোডাক্টগুলো আমাদের সেল হয়েছে সেটার কস্ট বা ভ্যালুটা বের করতে বলেছে, আরেকবার লিফো মেথডে সেম জিনিসটা করতে বলেছে। এই সো রিকোয়ারমেন্ট কিন্তু সেম। আর এই ম্যাথটা আমি আলাদা করে কেন চুজ করেছি, বিকজ এই বিআরসি নাম্বার এই চ্যাপ্টারে আমাদের কিছু ডিসিশন মেকিং থিওরিটিক্যাল কোশ্চেন দেখতে হবে, এই জন্য আমি যেটা করব, এই নাম্বারটার হাতে কলমে করাবো না, বিকজ লাস্ট ক্লাসে করেছি, কিভাবে তারা করেছে সেটা আমরা একটু দেখবো। আর এরপরে আরেকটা প্রবলেম আছে, এটা এক্সারসাইজের ম্যাথ, আরেকটা আছে প্রবলেমের ম্যাথ, সেটা আমরা হচ্ছে ডিটেলস আমি করে দেবো। খেয়াল করেন, আমাকে এ নাম্বারে বলেছে বেসড অন দিস ইনফরমেশন কম্পিউট দ্য কস্ট অফ দ্য এন্ডিং ইনভেন্টরি, অর্থাৎ এই যে যে প্রোডাক্টগুলো আমার আনসোল্ড ছিল সেগুলোর ভ্যালুটা বের করতে বলেছে, এবং কস্ট অফ গুডস সোল্ড, অর্থাৎ বাকি যে প্রোডাক্টগুলো সেল হয়েছে এগুলোর ভ্যালুটা আন্ডার ফার্স্ট ইন ফার্স্ট আউট এন্ড লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। সো এ নাম্বার, সেই নাম্বার আপনারা যদি আগের ম্যাথটা খেয়াল করেন বা ম্যাথগুলো একটু নিজেরা দেখে আসেন বাসার থেকে, যে আমি বলেছিলাম যে এই চ্যাপ্টারে রিকোয়ারমেন্ট যাই থাকুক, যেই মেথডে আপনাকে করতে বলুক না কেন, আপনি দুইটা কাজ আগে করবেন। কি দুইটা কাজ আপনি আগে করবেন? কি, আপনার কাছে টোটাল কতগুলো প্রোডাক্ট আছে দেখেন, আমার কাছে টোটাল কতগুলো প্রোডাক্ট আছে। আমি জানুয়ারি 1 তারিখে 200টা প্রোডাক্ট ছিল, আর 12 এবং 23 তারিখে আরো 400 এবং 300টা প্রোডাক্ট পারচেস করি। তো যার ফলে আমার কাছে কতগুলো প্রোডাক্ট আছে? 400, 200, 600 আর 300, 900। তার মানে টোটাল 900। আই হ্যাভ 900 প্রোডাক্টস। এই টোটাল নাম্বার অফ ইউনিটসটা বের করে ফেলতে হবে, অর্থাৎ মোট কতগুলো প্রোডাক্ট আছে, এবং এই প্রোডাক্টগুলোর টোটাল কস্ট আপনারা বের করবেন। এখানে তো ইন্ডিভিজুয়াল ডেট ওয়াইজ কস্ট দেওয়া আছে, বাট এই টোটাল 900টা প্রোডাক্টের কস্টটা বের করতে হবে কিভাবে? এই তিনটা যোগ করে দিবেন। দেখেন তিনটা যোগ করে এরা পেয়েছে $5,500। তার মানে আমার কাছে যে 900টা প্রোডাক্ট ছিল সেগুলোর টোটাল খরচ পড়েছে আমার 5,500 ইউনিটস, সরি, ডলার। এই, আর আমরা এটাও বলেছিলাম যে টোটাল কস্ট আমরা বলছি, এটাকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে বলা হয় কি? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কি বলা হয়? কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। কেন বলা হয় বলেছিলাম, দেখেন, কস্ট অফ গুডস, কস্ট মানে কি? খরচ। গুডস মানে কি? প্রোডাক্ট। ওই সমস্ত প্রোডাক্টের খরচ কোনগুলো? যেগুলো আমার কাছে কি সেল করার জন্য অ্যাভেলেবল, যেগুলো আমি সেল করতে পারবো। তো আমার কাছে সেল করার জন্য অ্যাভেলেবল প্রোডাক্ট কোনগুলো? এগুলো। সেগুলোর কস্ট কত? এত। তো দিস ইজ দ্য কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এই দুইটা জিনিস আমাকে কিন্তু বের করে নিতে হবে, কি টোটাল প্রোডাক্টের সংখ্যাটা আর টোটাল কস্টটা। আমরা কিন্তু এরকম টেবিল করে করিনি, এরা যদিও টেবিল করে করেছে, আমরা জাস্ট এভাবে লিখেছিলাম পাশাপাশি টোটাল নাম্বার অফ মিনিটস সমান সমান 200 প্লাস 400 প্লাস 300 সমান 900, আর কি টোটাল কস্ট অথবা কি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। টোটাল কস্ট লেখার দরকার নেই, আমরা এটাই লিখবো, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল।
দিয়ে এই যে 1000 প্লাস 2400 প্লাস 2100 সমান 5500, এভাবে এই দুইটা জিনিস আমরা বের করব। প্লাস আমরা বলেছিলাম আরো একটা জিনিস বের করতে হয়, ওই যে যেইগুলো প্রোডাক্টগুলো আমার সেল হয়নি সেটা যদি ডিরেক্টলি না দেওয়া থাকে সেটা আমাদের ওই যে প্রথম ম্যাথে বের করতে হয়েছিল, বাট এখানে ডিরেক্ট যেহেতু দিয়ে দিয়েছে আমাদের আর বের করার দরকার নেই। আমরা যে সুন্দর করে এখানে এভাবে লিখে দিব যে এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস সমান সমান কত 100। এই জিনিসগুলো আগে থেকে বের করে নিতে হবে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 100টা প্রোডাক্ট সেল হয়নি এটার ভ্যালুটা কত, এবং বাকি যে প্রোডাক্ট সেল হয়েছে সেগুলোর ভ্যালুটা কত, যেটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড। একবার ধরে নিতে হবে আমি ফিফো মেথড ফলো করছি, আর একবার ধরে নিতে হবে আমি লিফো মেথড ফলো করছি। ওকে, এখন এ নাম্বারে আমরা ফার্স্টে, যেহেতু আমাকে বলেছে ফার্স্টে ফিফো মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমাদের ধরে নিতে হবে আমি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করছি, এবং ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে আমাকে সবার আগে কি করতে হবে, এই যে 100টা প্রোডাক্ট আমার আনসোল্ড আছে এগুলোর ভ্যালুটা বের করতে হবে। কিভাবে করব খেয়াল করেন, আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করছি। কোনটা ফলো করছি? ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডের রুলসটা কি ছিল, যে যেই প্রোডাক্ট আমি সবার আগে পারচেজ করব সেটাই সবার আগে সেল করে দিতে হবে, অর্থাৎ শুরুর প্রোডাক্ট আগে সেল করে দিতে হবে। তো আপনারাই বলেন যে আমি যদি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করি, এই যে তিনটা আমার আলাদা আলাদা ডেটের প্রোডাক্ট আছে এখান থেকে সবার আগে আমার কোনটা সেল করতে হবে? জুন 1, জুন 1, তারপর কোনটা? জুন জুন 12, 12, তারপর জুন জুন 23। এবার একটু উল্টা চিন্তা করে আমরা দেখেন এন্ডিং ইনভেন্টরিটা বের করছি। এন্ডিং ইনভেন্টরি মানে কি, যে প্রোডাক্টগুলো আমার আনসোল্ড ছিল। আনসোল্ড মানে কি, যেটা সেল হয়নি। সো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে যদি শুরুর প্রোডাক্ট সেল হয় না কোনগুলো? স্যার শেষের গুলো, যেগুলো শেষে থেকে যায়। নর্মাল একটা জিনিস, শুরুর গুলো সেল হলে সেল হবে না কোনগুলো? শেষের গুলো। এই যে 100টা প্রোডাক্ট আমার সেল হয়নি, তার মানে নিশ্চয়ই কোন তারিখের প্রোডাক্টের মধ্যে থেকে 100টা প্রোডাক্ট আমার আনসোল্ড রয়ে গিয়েছে? কোন তারিখ? জুন 23। জুন 23, গুড। তার মানে জুন 23-তে যে আমি যে 300টা প্রোডাক্ট কিনেছিলাম এখান থেকে আমার 100টা প্রোডাক্ট আনসোল্ড রয়ে গিয়েছে। এখন ওই যে আমাদের এন্ডিং ইনভেন্টরি বের করার জন্য যে ছোট যে টেবিলটা করতে হয়, টেবিলটা আমরা করব। অ্যাগেইন এর পরের ম্যাথে আমি নিজেই হাতে ধরে সব করিয়ে দেব, তখন আরো ভালো বুঝতে পারবেন। এই যে 100 এন্ডিং ইনভেন্টরি কোন তারিখে? জুন 23, ডেটটা লিখলাম। এখানে আছে 300, আমার লাগবে 100, ইজিলি হয়ে যাবে। আর এগুলোর পেছনে আমার কস্ট ছিল কত? $7। এই তাহলে 700। সো দ্যাট ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি আন্ডার ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। এবার আমাকে যেটা করতে হবে, এই যে বাকি যে প্রোডাক্টগুলো আমি সেল করেছি সেগুলোর কস্ট, যেটাকে বলা হয় কস্ট অফ গুডস সোল্ড, এটা বের করতে বলেছে। এখন এইটা বের করার আমি বলেছিলাম একটা টেকনিক আছে, আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করলে এটা বের করতে পারবো কি? দেখেন আমার কাছে এখন দুই ধরনের ইনফরমেশন আছে, টোটাল প্রোডাক্টের কস্ট, অর্থাৎ টোটাল যত প্রোডাক্ট ছিল সেগুলোর কস্ট বা সেগুলোর ভ্যালু, আর এইটা কি, এই কস্টটা যে প্রোডাক্টটা সেল হয়নি সেটার কস্ট। তাহলে দেখেন টোটাল প্রোডাক্ট সেটা কি, একটা অংশ সেল হয় একটা অংশ সেল হয় না, তো সে টোটাল ভ্যালুটা দেওয়া আছে। আর যে প্রোডাক্টগুলো সেল হয়নি সেগুলোর ভ্যালুটা দেওয়া আছে। তাহলে আমি যদি টোটালটা থেকে যে প্রোডাক্টগুলো সেল হয়নি সেটার কস্টটা বাদ দিই, তাহলে বাকিটা কি থাকবে? নিশ্চয়ই যে প্রোডাক্ট সেল হয়েছে সেটার কস্ট, সেটাকে কি বলা হয়? কস্ট অফ গুডস সোল্ড। আবারও বলছি, দিস ইজ দ্য টোটাল ভ্যালু। আর এই ভ্যালুটা কিসের? যে প্রোডাক্টগুলো সেল হয়নি সেটার ভ্যালু। তখন আমি যদি এটা থেকে এই ভ্যালুটা, টোটাল ভ্যালু থেকে যে প্রোডাক্টগুলো সেল হয়নি সেটার ভ্যালুটা বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে? যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেগুলোর ভ্যালু বা কস্ট, তো সেগুলোকে কি বলা হয়? কস্ট অফ গুডস সোল্ড। এখন আমরা কি করবে, কস্ট অফ গুডস সোল্ডটা বের করার জন্য এই টোটাল কস্ট থেকে এন্ডিং ইনভেন্টরিটা বের করে দেব, মাইনাস করে দেব। তার মানে এটা কি, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল মাইনাস এন্ডিং ইনভেন্টরি। তো দেখেন এই যে এভাবে আমরা করলাম।
আমাদের কিন্তু এটার জন্য আর টেবিল করতে হবে না, আমি কিন্তু পাশাপাশি লিখে লিখে করিয়েছি। সো 4800। সো দিস ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি আন্ডার দ্য ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। সো দেখেন এই ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড থেকে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ওকে, নেক্সট আমরা যদি লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে খেয়াল করি, আমরা এবার সেম জিনিসটা আমরা লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে করব। সো খেয়াল করেন আমরা কোন মেথড ফলো করছি, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড, লিফো মেথড। সো লাস্ট ইন ফার্স্ট আউট মেথডের রুলসটা কি ছিল, লাস্ট ইন ফার্স্ট আউট। সো যে প্রোডাক্ট আমি সবার শেষে পারচেজ করবো সেটাই সবার আগে সেল করব, তার মানে শেষের প্রোডাক্ট আগে সেল হয়। সো আপনারাই বলেন এই সিচুয়েশনে যে প্রোডাক্ট সবার শেষে পারচেজ করি সেটাই সবার আগে সেল হয়ে যায়। সো আপনারাই বলেন এই সিচুয়েশনে আমি যদি লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করি সবার আগে আমার কোন প্রোডাক্টগুলো সেল হবে? স্যার জুন 23, জুন 23, গুড। তারপর জুন 12, তারপর 12, তারপর 1। এবার একটু উল্টা চিন্তা করে আমরা এন্ডিং ইনভেন্টরি বের করছি, তার মানে যে প্রোডাক্টগুলো সেল হয়নি সেটার ভ্যালু। সো লিফোতে যদি শেষের প্রোডাক্ট আগে সেল হয় না কোনগুলো? সো ফার্স্টে যেগুলো কেনা হয়েছিল, তার মানে এই যে 100টা প্রোডাক্ট আমার আনসোল্ড আছে, এইটা ট্র্যাক করার জন্য সবার আগে আমার কোন ডেটের প্রোডাক্টগুলো দেখতে হবে? মানে নিশ্চয়ই কোন ডেটের প্রোডাক্ট থেকে আনসোল্ড আছে? জুন 1। এখানে যে 200টা প্রোডাক্ট ছিল সেখান থেকে আমার 100টা প্রোডাক্ট আমার সেল হয়নি। সেই এটা আমরা লিখবো যে জুন 1 100 ইউনিট, ওই ডেটের ইউনিট কস্ট ছিল $5, টোটাল 500। সো দ্যাট ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি ইন লিফো। একইভাবে আমাদের যদি কস্ট অফ গুডস সোল্ড যেহেতু বের করতে হবে, আমার কাছে অ্যাগেইন টোটাল কস্টটা আছে আর কি এন্ডিং ইনভেন্টরির ভ্যালুটা আছে যেটা আনসোল্ড। সো টোটাল থেকে আনসোল্ডটা বাদ দিলে যেটা সেল হয়েছে সেটার কস্টটা চলে আসবে। সো এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড, $5,000। সো দ্যাট ইজ দ্য কস্ট অফ গুডস সোল্ড আন্ডার দ্য লিফো মেথড। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য লিফো মেথড। দেখেন কার কোনো কোয়েশ্চেন আছে কিনা, ঠিক আগের ম্যাথটার মতো, প্রথম ম্যাথটার মতো। Any question? স্যার আবার একটু বলবেন, বুঝি নাই। কোনটা কি বলবো, কোন মেথডটা, মানে কোন স্পেসিফিক এরিয়াটা বুঝেন না সেটা বলেন। হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার, মানে স্যার বলতেছি যে এখানে আমাদের মানে এই যে এন্ডিং ইনভেন্টরির মধ্যে একটু আমার সমস্যা আছে। হ্যাঁ, এন্ডিং মানে ইনভেন্টরি এইখানে লিফোটা খেয়াল করেন, লাস্ট ইন ফার্স্ট আউট। লাস্ট ইন ফার্স্ট আউটে কি হয়, লাস্টের প্রোডাক্ট আগে সেল হয়, তার মানে নিশ্চয়ই আগে সবার sell আগে এটা হয়। সেল হবে। তারপর কোনটা সেল হবে? এটা, তারপর এটা। এখন উল্টা চিন্তা করেন, যেটা এন্ডিং ইনভেন্টরি তার মানে কি যে সেটা কি সেল হয়েছে নাকি সেল হয়নি? সেল হয়নি, আনসোল্ড আছে বলেই সেটা কিন্তু আমার স্টকে এন্ডিং ইনভেন্টরি হিসেবে রয়ে গিয়েছে। এখন আমি যদি এটা দেখতে চাই যে লিফোতে যদি শেষের প্রোডাক্ট সেল হয়, সেল হবে না কোনগুলো? নিশ্চয়ই স্যার শুরুগুলো বা ফার্স্টের গুলো, হ্যাঁ শুরুগুলো। এক্স্যাক্টলি। সো আমি যে এই যে 100টা প্রোডাক্ট আমার আনসোল্ড আছে, তার মানে নিশ্চয়ই আমার কোন ডেট থেকে আনসোল্ড আছে? 23? না, এটা তো সবার আগে সেল হয়েছে। 12? না, এটাও তো সেল হওয়ার কথা, নিশ্চয়ই 1। এখানে যে 200টা প্রোডাক্ট আছে সেখান থেকে 100টা প্রোডাক্ট আমার সেল হয়নি।
এই বুঝতে পেরেছেন? এবার আসেন এখানে বি আর সি নাম্বার এই চ্যাপ্টারে কিছু কনসেপচুয়াল ডিসিশন মেকিং কোশ্চেন আপনাদের আসবে। ঠিক আছে? সো এখানে আমাকে বি আর সি নাম্বারে কি বলেছে দেখেন, যে হুইচ কস্টিং মেথড gives the higher ending inventory why। অর্থাৎ এই যে যে আমি ফিফো এবং লিফো মেথডে আমার এন্ডিং ইনভেন্টরি বের করলাম, এই দুইটা মেথডের মধ্যে কোন মেথডে আপনার এন্ডিং ইনভেন্টরি বেশি এসেছে এবং কেন। স্যার ফিফো। একইভাবে সি নাম্বারে হুইচ মেথড রেজাল্টস ইন দ্য হায়ার কস্ট অফ গুডস সোল্ড ওয়াই। ফিফো এবং লিফো মেথডের মধ্যে কোনটাতে সবচেয়ে কস্ট অফ গুডস সোল্ড বেশি এসেছে এবং কেন। স্যার লিফো মানে লিফোর মধ্যে কি ইন্ডিং ইনভেন্টরিটা কম ছিল, যেটা কোনো কষ্ট মানে বেশি বিক্রি হয়েছে, মানে ডিফারেন্সটা তো আমরা এবার খেয়াল করি, আমরা যদি বি নাম্বারটা দেখি যে আমাকে এটা জানতে চেয়েছে যে কোন মেথডে আপনার এন্ডিং ইনভেন্টরি ভ্যালুটা বেশি এসেছে। খেয়াল করে আমাদের ফিফো মেথডে আমার এন্ডিং ইনভেন্টরি কত, 700, লিফোতে কত, 500। সো ফিফো এবং লিফোর মধ্যে কোনটাতে এন্ডিং ইনভেন্টরি বেশি এসেছে। ফিফো। ফিফোতে 700, লিফোতে 500। সো ফিফোতে এন্ডিং ইনভেন্টরি বেশি এসেছে। এখন এটা সমস্যা নেই, এটা তো আমরা অলরেডি ম্যাথ করেছি, আমরা জানি, ম্যাথ দেখিয়ে বলতে পারবো। কোশ্চেন হচ্ছে হোয়াই, ব্যাখ্যাটা কি বা কারণটা কি। এনি আইডিয়া কেন ফিফোতে এন্ডিং ইনভেন্টরি বেশি হয়েছে? কারণ আমার কিন্তু দেখেন বোথ সিচুয়েশনে কিন্তু আমার এন্ডিং ইনভেন্টরি 100 ইউনিট, 100টা প্রোডাক্টে আনসোল্ড ছিল, তাই না? সো এখন বলেন আপনার ব্যাখ্যাটা কি হতে পারে। যে ফিফোতে কেন এন্ডিং ইনভেন্টরি বেশি এসেছে। হ্যাঁ, রেসপন্স করবে, এমনি চুপ থাকবেন না, আই ওয়ান্ট রেসপন্সেস। স্যার একটু কনফিউজিং লাগতেছে স্যার, আরেকবার একটু বললে বেটার হতো স্যার। হ্যাঁ, আরেকবার বলতে একটু আমাদের বেটার হতো কি স্যার। বলেছে কোন মেথডে আপনার এন্ডিং ইনভেন্টরি বেশি এসেছে। তো আমরা দেখলাম ফিফোতে এসেছে $700 আর কি লিফোতে 500। তো কোনটা বেশি এসেছে? ফিফো। ফিফোতে স্যার। হ্যাঁ, আমি এটাই জানতে চাচ্ছি কেন, কেউ বলতে পারবেন? এখনো কিন্তু আমি আনসার বলিনি, আপনাদের থেকে আগে জানতে চাচ্ছি। স্যার কারণ ফিফোতে যে প্রোডাক্টগুলো ছিল স্যার ওইটার কস্টটা বেশি ছিল, ইউনিট প্রাইসটা বেশি ছিল স্যার, এই জন্য একটু বেশি আসছে। আর কেউ কিছু বলবেন? খেয়াল করেন, দ্যাট ইজ দ্য পয়েন্ট, হি ইজ কারেক্ট, বাট এটাকে আমি একটু মডিফাই করে দিচ্ছি। আপনারা এখানে আমার কাছে 3টা আলাদা আলাদা ডেটে পারচেজ করা প্রোডাক্ট ছিল, এগুলোর ইউনিট কস্ট একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন তো কোন একটা প্যাটার্ন খুঁজে পান কিনা ইউনিট কস্টে। এক তারিখে ইউনিট স্যার কস্ট একদম সিকুয়েন্সিয়াল ভাবে এটা দেওয়া, মানে 5, 6, 7 এরকম। না, ঠিক সিকোয়েন্স এখানে 5, 7, 9 এরকম হতে পারতো, বাট আমি যেটা বলতে চাচ্ছি এক তারিখে আমি যখন প্রোডাক্ট কিনেছিলাম সেগুলোর ইউনিট কস্ট কত ছিল? $5। 12 তারিখে কত ছিল? স্যার $6। আর 23 তারিখে 7। মানে আমি যতই কিনতে যাচ্ছি ইউনিট কস্ট কি হচ্ছে? বাড়ছে, বেড়ে যাচ্ছে। যেটা ইনফ্লেশনে হয়, যেটা বাংলাদেশ বর্তমানে ফেস করছে। সব কম বেশি ইনফ্লেশন সব জায়গাতেই আছে। সো আমরা এতটুকু দেখতে পাচ্ছি দ্য ইউনিট কস্ট ইজ শোয়িং অ্যান ইনক্রিজিং ট্রেন্ড বা ইনক্রিজিং প্যাটার্ন। যতই আমি প্রোডাক্ট কিনছি ততই প্রোডাক্টের প্রাইস বাড়ছে। এখন প্রাইস বাড়তে পারে, কমতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট কোশ্চেন হচ্ছে এই প্রাইস বাড়ার সাথে ফিফো মেথডে এন্ডিং ইনভেন্টরি বেশি হওয়ার সম্পর্কটা কোথায় বা কানেকশনটা কোথায়? দেখেন ফিফোতে ফার্স্ট ইন ফার্স্ট আউট, সবার আগের প্রোডাক্ট আগে সেল হবে, তার মানে সেল হবে কোনটা? এটা, সবচেয়ে কম দামিটা। তারপর সেল হবে কোনটা? এটা। আর যে প্রোডাক্টগুলো সেল হবে না সেগুলো নিশ্চয়ই কোন রেঞ্জের প্রোডাক্ট? এই রেঞ্জের প্রোডাক্ট। মানে সবচেয়ে দামি প্রোডাক্টটা, বেশি দামি প্রোডাক্টটাই স্টকে থেকে যাচ্ছে, সেল হচ্ছে না। তার মানে
ইনভেন্টরির ভ্যালুটা বেশি আসবে না? এই দ্যাট ইজ দ্য থিং। দেখেন বুঝেন কিনা। ইয়েস স্যার, বুঝতে পেরেছি স্যার। বাকিরা একইভাবে সি নাম্বার বুঝছি খেয়াল স্যার। কি বলেছে যে হুইচ মেথড রেজাল্টস ইন দা হায়ার কস্ট অফ গুডস সোল্ড। আমার ফিফো আর লিফোর মধ্যে কস্ট অফ গুডস সোল্ড কোনটাতে বেশি এসেছে এবং কেন? ফিফোতে কস্ট অফ গুডস সোল্ড কত? 4800। লিফোতে কস্ট অফ গুডস সোল্ড কত? 5000। সো ফিফোতে কস্ট অফ গুডস সোল্ড বেশি নাকি লিফোতে? স্যার লিফোতে। লিফোতে। তো আমরা জানি দ্য ইন লাস্ট ইন ফার্স্ট আউট মেথড দ্য কস্ট অফ গুডস সোল্ড ইজ হায়ার। এখন কোশ্চেন হচ্ছে কেন? এগেইন ব্যাখ্যাটা সেম আগের মতোই। আমরা দেখতে পাচ্ছি ইউনিট কস্ট বাড়ছে। এখন ইউনিট কস্ট বাড়ার সাথে লিফোতে কস্ট অফ গুডস সোল্ড বেশি হওয়ার সম্পর্কটা কোথায়? খেয়াল করেন। লিফোতে কোন প্রোডাক্টগুলো সেল হয়? লাস্ট ইন ফার্স্ট আউট। যে প্রোডাক্টগুলো আমি সবার শেষে পারচেজ করি সেগুলো সবার আগে সেল হয়ে যায়। তার মানে সবার আগে সেল করব এটা, যেটা সবচেয়ে দামি। তারপর সেল করব কোনটা? এটা। আর সেল না হওয়ার চান্স কোনটা? এটা। তার মানে দামি প্রোডাক্টগুলো আগে সেল হয়ে যাবে। সো কস্ট অফ গুডস সোল্ড মানে কি? যেগুলো সেল করেছি। কোনগুলো সেল করেছি? বেশি দামিগুলো। সেগুলোর পেছনে আমার খরচও বেশি। সো কস্ট অফ গুডস সোল্ডও বেশি আসবে না? এই যে দেখেন। সো দ্যাটস ওয়াই আপনার লিফোতে কস্ট অফ গুডস সোল্ডটা বেশি। এগুলোর আনসারগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে। আগে একটু শর্টকাটে ছিল, আমি এগুলোকে মডিফাই করেছি। তাহলে শুধু বি নাম্বারটা পড়ে দেখতে পারেন যে ফিফোতে কেন এন্ডিং ইনভেন্টরি বেশি এসেছে। দেখেন ব্যাখ্যাটা পড়ে বুঝেন কিনা। Any question from these two questions? বুঝতে পেরেছি স্যার। Okay, suppose শুধুমাত্র এরকম না, আরো অনেক ডিসিশন মেকিং কোয়েশ্চেন আসতে পারে। কিরকম? আমি দেখেন ইউনিট প্রাইস আমি যদি একটু এখানে চেঞ্জ করে দিই, এখানে যে ইউনিট কস্ট গুলো আছে আমি যদি একটু চেঞ্জ করে দিই, আপনারাই বলেন যদি ইউনিট কস্ট আগের মতো না থাকে, এরকম থাকতো, অর্থাৎ প্রথমটা 7, তারপর একটা 6, তারপর একটা 5, যদিও টোটাল কস্টটাও চেঞ্জ হতো, আমি টোটাল কস্ট আপাতত একটু ইগনোর করছি, শুধু ইউনিট কস্ট গুলো দেখে বলেন যদি ইউনিট কস্ট এমন হতো, আপনারাই বলেন কোন মেথডে এন্ডিং ইনভেন্টরি বেশি আসতো? কোন মেথডে এন্ডিং ইনভেন্টরি বেশি আসতো? একটু এখান থেকে দেখে মাথা খাটিয়ে বলেন তো। স্যার এখানে কি ইনভেন্টরি কি মানে ইনভেন্টরিটা 100ই? 100 ইউনিট, হ্যাঁ আমি তো বললাম আর কোনো কিছু চেঞ্জ না, জাস্ট কস্ট গুলো চেঞ্জ হয়েছে, পার ইউনিট কস্ট। তাহলে স্যার লিফ না 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 ফিফোর লিফোর মধ্যে ইন্ডিয়ান ইনভেন্টরিটা বেশি হবে আর ফিফোতে একটু কম হবে। বাকিরা আর কেউ কিছু বলবেন? আচ্ছা, একটু কোশ্চেনটা চেঞ্জ করেছে, কনফিউজড হয়ে গেছেন, নরমালি চিন্তা করে এটার জন্য ম্যাথ করে আপনার কোনো কিছু বের করতে হয় না। ফার্স্ট অফ অল এন্ডিং ইনভেন্টরি ইউনিটটা তো 100, এটা তো চেঞ্জ হয়নি, যেমন এখানে 100 ইউনিট ছিল, এটা তো চেঞ্জ হয়নি। খেয়াল করেন ফিফোতে, ফার্স্ট অফ অল আমি আনসারটা বলি, যদি ইউনিট কস্ট এখন কি হচ্ছে? ডিক্রিজিং। আগে কি ছিল? ইনক্রিজিং। আগের সিচুয়েশনে কি ছিল? যদি ইনক্রিজিং হয় আপনার ফিফোতে এন্ডিং ইনভেন্টরি বেশি আসবে আর লিফোতে কস্ট অফ গুডস সোল্ড বেশি আসবে। আর এখন ডিক্রিজিং মানে উল্টা,
জাস্ট নরমালি কমন সেন্স ঠিক উল্টা হয়ে যাবে। লিফোতে এন্ডিং ইনভেন্টরি বেশি আসবে, ফিফোতে কস্ট অফ গুডস সোল্ড বেশি হয়ে যাবে। কোশ্চেন হচ্ছে কেন, খেয়াল করেন আমি কি বলেছি, লিফোতে এই সিচুয়েশনে ডিক্রিজিং, এখন দেখেন ইউনিট কস্ট কমছে 765, যেটা আপনার কি ইনফ্লেশনের ঠিক অপোজিট সিচুয়েশন। এই সিচুয়েশনে কি বলেছি, লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে এন্ডিং ইনভেন্টরি বেশি হবে। কেউ চাইলে নিজেরাই ম্যাথটা করে দেখতে পারেন, বাট এটার জন্য আসলে ম্যাথ করে দেখা লাগে না, এটা বোঝার জন্য। লাস্ট ইন ফার্স্ট আউটে আমার কি আসবে, এন্ডিং ইনভেন্টরি বেশি আসবে। কেন, ইউনিট কস্ট কমছে। এখন লাস্ট ইন ফার্স্ট আউট কি হয়, যে প্রোডাক্ট সবার শেষে কিনি সেটাই আগে সেল করতে হয়। তার মানে কোনটা সেল করব, 23 তারিখেরটা মানে যেটা সবচেয়ে কম দামি, তারপর কোনটা সেল করব 12 তারিখেরটা যেটা একটু মিডিয়াম রেঞ্জের। আর সেল হবে না কোনগুলো, বা যে প্রোডাক্টগুলো সেল হবে না সেগুলো কোন দিকের প্রোডাক্ট, শুরুর প্রোডাক্ট যেগুলোর আমার দাম বেশি ছিল। তো বেশি দামি প্রোডাক্ট আমার স্টকে পড়ে থাকবে, তো আমার এন্ডিং ইনভেন্টরি বেশি আসবে না। এই হয়ে গেল, দেখেন বুঝেন কিনা। স্যার এখানে ইউনিট কস্টগুলো অনেকটা ফ্লাকচুয়েটেড হওয়ার কারণে মানে এর আগেরবার যেমন ফিফোর মধ্যে আমার ইন্ডিং ইনভেন্টরি বেশি ছিল, লিফোর মধ্যে কস্ট অফ গুডস বেশি ছিল, এখন বাট উল্টা এখানে তো হয়ে যাবে, মানে লিফোতে অপোজিটটা এন্ডিং হবে। ইনভেন্টরি বেশি আসবে। হ্যাঁ, সেটা তো মাত্র বললাম, এটা হচ্ছে একটা। আর আপনি যেটা বললেন যে ফ্লাকচুয়েট, আসলে ফ্লাকচুয়েট না, আগেও কিন্তু ফ্লাকচুয়েট মানে কি একবার উঠবে একবার কমবে, একবার বাড়বে একবার কমবে। এখানে কিন্তু ফ্লাকচুয়েশন হচ্ছে না, কমছে, ডিক্রিজিং হচ্ছে। আগে ছিল ইনক্রিজিং ট্রেন্ড, এখন আছে ডিক্রিজিং ট্রেন্ড। এই আর আপনার আমি কি বলেছি, যখন এখন বর্তমান সিচুয়েশনে যে 765 ডিক্রিজিং ট্রেন্ডে লিফো মেথডে এন্ডিং ইনভেন্টরি বেশি আসবে, আর ফিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ড বেশি আসবে। সো কস্ট অফ গুডস সোল্ড বেশি আসবে কোনটাতে, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে। এটার ব্যাখ্যাটাও বলি, ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে কোন প্রোডাক্ট আগে সেল হয়, শুরুর প্রোডাক্ট। ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা ফার্স্টে ইন হবে সেটা ফার্স্টে আউট হয়ে যাবে। তাহলে সবার আগে সেল হবে কোনটা, 1 তারিখেটা যেটা বেশি দামি, তারপর যেটা মিডিয়াম রেঞ্জে, মানে বেশি দামি গুলো মেইনলি সেল হবে। তার মানে কি, যেটা সেল হবে সেটাই কি আমরা কস্ট অফ গুডস সোল্ড হিসেবে দেখাই না। তো ফিফা মেথডে কি কস্ট অফ গুডস সোল্ডটা বেশি আসবে। এগেইন এটা যদি কেউ একটু ভেরিফাই করতে চান ম্যাথ করে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই, দেখবেন যেটা বলেছি এটাই হবে। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, চাইলে একটু নোট রাখতে পারেন, আমি এর এখানে লিখে দিচ্ছি, কারণ এটা লিখে দেওয়ার মতো কিছু না, জাস্ট ইউনিট কস্ট দেখলেই বোঝা যায়। কারণ কি একটা টেকনিক হচ্ছে কি, বা টেকনিক মানে একটা জিনিস হচ্ছে, এন্ডিং ইনভেন্টরির সংখ্যাটা কিন্তু আপনার সেম, এটা তো চেঞ্জ হচ্ছে না, জাস্ট ইউনিট প্রাইসটা চেঞ্জ হচ্ছে। এই একটা জিনিস একটু নোট রাখবেন বা মাথায় রাখবেন, যে যখন ইউনিট কস্ট আপনার ইনক্রিজিং ট্রেন্ড হবে, গ্র্যাজুয়ালি বাড়বে, তখন ফিফো মেথডে এন্ডিং ইনভেন্টরিটা বেশি আসবে, আর লিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ডটা বেশি আসবে। যেমন এর আগে ছিল, মানে কোশ্চেনটা অরিজিনালি যেমন ছিল, আর এখন যেরকম এই যে 765 ডিক্রিজিং, যখন ইউনিট কস্টের একটা ডিক্রিজিং প্যাটার্ন থাকবে বা আস্তে আস্তে কমবে, ডিক্রিজিং ট্রেন্ড থাকবে, তখন কি হয়ে যাবে, ঠিক উল্টা হয়ে যাবে। লিফো মেথডে আপনার এন্ডিং ইনভেন্টরিটা বেশি আসবে, আর ফিফো মেথডে কস্ট অফ গুডস সোল্ডটা বেশি আসবে। Again, any question? কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি এমন হতো, নাকি ক্লাসে আছেন? হ্যাঁ, যদি এমন হতো ধরেন ইউনিট কস্ট ইনক্রিজিংও না ডিক্রিজিংও না, জাস্ট ফর এক্সাম্পল যদি এমন হতো সবগুলো ইউনিট প্রাইসই এমন, তখন বলেন কি হতো? সরি, এখানে তখন বলেন কি হতো? সাপোজ সবগুলো প্রোডাক্টের, সবগুলো ডেটের প্রাইস সেম, প্রোডাক্টের প্রাইস সেম, $8, $8,
and $80 এই সিচুয়েশনে কোন মেথডে আপনি বলেন এন্ডিং ইনভেন্টরি বেশি আসবে আর কোন মেথডে কস্ট অফ গুডস সোল্ড বেশি আসবে? স্যার দুইটাতে তো সেম আসবে। সেম আসবে? আর কেউ কিছু বলবেন? জি স্যার সেম আসবে তো। এনিওয়ান এলস? খেয়াল করেন সেম আসবে। নর্মাল একটা জিনিস अगेन ইউনিট কস্ট দেখেন সেম। ফিফোতে কোনটা সেল হয়, ফার্স্টের প্রোডাক্ট সেল হয়, সেল হবে না কোনগুলো এখান থেকে, তার মানে লাস্টে থেকে 100টা প্রোডাক্ট সেল হবে না, 100 দিয়ে 8কে আপনি মাল্টিপ্লাই করেন 800 আসবে। এবার আসেন লিফো। লিফোতে আপনার কি লাস্টের প্রোডাক্ট সেল হয়, মানে শেষের দুইটা সেল হবে, সেল হবে না কোনটা, নিচের শুরুরটা, তার মানে 1 তারিখ থেকে 100টা প্রোডাক্ট সেল হবে না, আপনি 8 দিয়ে মাল্টিপ্লাই করেন 800 আসবে। সেম, কারণ ইউনিট কস্ট সেম। আবার এটা মাথায় রাখবেন এন্ডিং ইনভেন্টরির সংখ্যাটা কিন্তু সবসময় সেম, আপনার জাস্ট ইউনিট কস্টের ডিফারেন্সের জন্য ফিফো আর লিফোতে ডিফারেন্সটা এসছে। তো যেহেতু এখন ইউনিট কস্ট সেম, সো দুইটা আলাদা আলাদা অ্যামাউন্ট আসার কোনো সুযোগই নেই, দুইটাই সমান আসবে। সো আরেকটা পয়েন্ট হচ্ছে কি, when the unit cost will be same in every time বা every date, তখন কি ফিফো এবং লিফোতে কস্ট অফ গুডস সোল্ডও সেম আসবে, সরি এন্ডিং ইনভেন্টরিও ফিফোতে যত আসবে লিফোতেও তত আসবে, আবার কস্ট অফ গুডস সোল্ড ফিফোতে যত আসবে লিফোতেও তত আসবে, এটা মাথায় রাখবেন। এই জিনিসটা যখন এই যে ইউনিট কস্ট সেম হবে তখন কি হবে, এই রুলসটা কি কেউ বুঝেন না এরকম কেউ আছেন? মানে শ্যাল আই হ্যাভ টু রিপিট? আবারও বলছি, যখন ইউনিট কস্ট সমান হবে প্রত্যেকটা ডেটে, নো চেঞ্জ, তখন ফিফোতেও এন্ডিং ইনভেন্টরি যত হবে লিফোতেও তত হবে, আবার ফিফোতেও যত কস্ট অফ গুডস সোল্ড হবে লিফোতেও সেম হবে। এই দ্যাট ইজ দ্য থিং। ওকে, নেক্সট আমরা এখন যেটা করব যে আরেকটা একটু কনসেপচুয়াল কোশ্চেন যেটা আপনাদের একটু জানানো দরকার, আমি ঠিক কোশ্চেন ইনফরমেশনগুলোকে আগের মতো করে দিই। এই আগে এরকম ছিল, সবাই খুব ভালো করে এই জিনিসটা খেয়াল করবে যে সাপোজ আপনাকে যদি কোশ্চেন এরকম বলে, এরকম কোশ্চেন আসতে পারে যে ধরেন আপনি এই কোম্পানির ম্যানেজার, এই যেখানে যে অর্গানাইজেশনের কথা বলা আছে মোট কোম্পানি, আপনি এই কোম্পানির ম্যানেজার। এখন আপনি চাচ্ছেন আপনি এই বছর যে আপনার বিজনেসের ট্যাক্স দিতে হয়, ট্যাক্স, বিজনেসের ট্যাক্স কিভাবে দিতে হয়, আমাদের যেমন ইন্ডিভিজুয়াল আমরা যারা মানুষ যারা ইনকাম করি আমাদের ইনকামের উপর ট্যাক্স দিতে হয়, কিন্তু বিজনেসের ইনকাম বা রেভিনিউর উপর ট্যাক্স দিতে হয় না, প্রফিটের উপর ট্যাক্স দিতে হয়। তারা রেভিনিউ করলো, খরচ করলো, বাকি যে প্রফিটটা থাকলো প্রফিটের উপর একটা সার্টেন পার্সেন্টেজ আকারে আপনার ট্যাক্সটা দিতে হয়। সো মেইন কথা যেটা বলছি ট্যাক্স। এখন আপনি এই কোম্পানির ম্যানেজার, এখন আপনি চাচ্ছেন আপনি এই বছর ট্যাক্স একটু কম দেবেন, যেটা বাংলাদেশের মতো কান্ট্রির কোম্পানিগুলোর একটা টেন্ডেন্সি সবসময় থাকে যে ট্যাক্স ফাঁকি দেওয়া। ফাঁকি দেওয়া মানে ট্যাক্স একেবারে এড়িয়ে যাওয়া তা না, আপনি 100% অ্যাভয়েড করতে পারবেন না, বাট যতদূর সম্ভব কম দেওয়া, যেটাকে বলা হয় ট্যাক্স ইভেশন। ইভেশন, আপনি ট্যাক্স ফাঁকি দিতে চাচ্ছেন, ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ইনকাম ট্যাক্স। আমাকে বলেন আপনি যদি ট্যাক্স ফাঁকি দিতে চান আপনি এই ফিফো এবং লিফোর মধ্যে কোন মেথডটা ফলো করবেন?
আমার কোশ্চেনটাকে বুঝতে পেরেছেন? আবারও যদি বলি, সাপোজ ইউ আর দ্য ম্যানেজার অফ দিস কোম্পানি। এখন আপনি চাচ্ছেন আপনি জুন মাসে যে ট্যাক্সটা দেওয়ার কথা, নর্মালি তো ট্যাক্স বছরের হিসাবে, এবার ধরে নিচ্ছি মান্থলি আপনার ট্যাক্স নেই। জুন মাসে যে ট্যাক্সটা আসে, সেই ট্যাক্সটা আপনি যতদূর সম্ভব কম দিতে চাচ্ছেন, ট্যাক্স ফাঁকি দিবেন, ইউ ওয়ান্ট টু অ্যাভয়েড ট্যাক্স। আপনারা বলেন আপনি ফিফো এবং লিফোর মধ্যে কোন মেথডটা ফলো করবেন? কোনটা ফলো করবেন? স্যার লিফো। লিফো কেন? কারণ স্যার এখানে লিফোর মধ্যে মানে যদি আগের ম্যাথটা যদি একটু ফোকাস করে, তো এটার মধ্যে সিওজিএস বা কস্ট অফ গুডস তো আমার বেশি ছিল, তো ওইটা বেশি শো করলে আমার মানে ট্যাক্সটা হয়তো কম দেওয়া লাগবে, মানে হয়তো। তাই এরকম স্যার কথা পড়েছেন যে 50% কস্ট অফ গুডস সোল্ড বেশি হলে ট্যাক্স কম দেওয়া লাগে, এরকম কোনো রুলস আছে গভর্নমেন্টের? না স্যার, মানে বাট ওই যে একটা অ্যামাউন্ট থাকে না যে আমার এত অ্যামাউন্টের উপর আমার একটা ট্যাক্স মানে অ্যালট করা থাকে, তো ওই অনুযায়ী আর কি। আচ্ছা, আর কেউ ব্যাখ্যাটা দিতে পারবেন বা আনসারটা দিবেন? স্যার আমরা ফিফো মেথডটাকে ফলো করব, কারণ স্যার আমার যে টোটাল যে সেল হয়েছে সেটার মধ্যে স্যার আমার টোটাল কস্টটা এটাতে কম, সো দ্যাট আমার ইনভেন্টারি অ্যামাউন্টটা এখানে কস্টের উপরে বেস করে বেশি থাকে, সো এটার জন্য মানে টোটাল প্রাইসটার জন্য আমার এটাতে ট্যাক্স কম দেওয়া লাগবে স্যার। আচ্ছা, আমি একটু খুব সহজ করে বলি, একটু দেখেন আমাদের আমি যেটা বললাম, একটা বিজনেস অর্গানাইজেশনের ট্যাক্স দিতে হয় প্রফিটের উপর বেস করে। কিসের উপর বেস করে? প্রফিট। প্রফিটটা কিভাবে আমরা ক্যালকুলেট করি? আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে করেছি রেভিনিউ এবং এক্সপেন্স কম্পেয়ার করে, বা রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিই, প্রফিট, এই প্রফিটের উপর আমার কিন্তু ট্যাক্স দিতে হয়, তাই না? এখন সহজ কথা, আপনি ট্যাক্স ফাঁকি দিতে হলে আপনি কি চাইবেন? আপনার প্রফিটটা বেশি দেখাবেন না কম দেখাবেন? এটা বলেন আগে আমাকে। স্যার কম দেখাবো। কম দেখাবেন। তো আপনাকে এমন একটা মেথড চুজ করতে হবে যেটাতে আপনার প্রফিট কম আসে, রাইট? তাই না? স্যার ওকে। এখন প্রফিট দুই ভাবে আপনি কমাতে পারেন। কিভাবে? একটা হচ্ছে রেভিনিউর মাধ্যমে, একটা হচ্ছে এক্সপেন্সের মাধ্যমে। কিভাবে? আপনারাই বলেন, রেভিনিউ বেশি দেখালে প্রফিট কম আসে নাকি রেভিনিউ কম দেখালে প্রফিট কম আসে? স্যার রেভিনিউ কম দেখালে প্রফিট আমি কম যত আসে। ইনকাম বা রেভিনিউ কম দেখাবো, আমার কি প্রফিটও কম আসবে না? টেকনিক্যালি Yes, sir. কম আসবে। কিন্তু এখানে আমার রেভিনিউ রিলেটেড, সেলস রিলেটেড কোনো কিছু তো নেই। দেখেন সবগুলো কিন্তু কস্ট, এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল্ড, এটা তো আমার রেভিনিউ না। হ্যাঁ, আমার সেলিং প্রাইস দেওয়া নেই, তো আমি রেভিনিউ রিলেটেড কোনো কিছু এখানে করতে পারবো না, আমাকে এক্সপেন্স নিয়ে কিছু একটা করতে হবে। এখন আপনারাই বলেন, এক্সপেন্স বা খরচ বেশি দেখালে আপনার কি প্রফিট কম হয় নাকি কম দেখালে প্রফিট কম হয়? স্যার বেশি দেখালে প্রফিট কম হয়। বেশি দেখালে প্রফিট কম হয়। খরচ যত বেশি দেখাবেন তত আপনার কি হবে? প্রফিট কমতে থাকবে। সো এখানে আমার খরচ বলতে একটাই খরচ বা কস্ট আছে, কি? কস্ট অফ গুডস সোল্ড। অর্থাৎ যে আমি যে ওই কত ইউনিট প্রোডাক্ট সেল করেছিলাম, যত ইউনিট প্রোডাক্ট সেল করেছিলাম সেগুলোর পেছনে আমার খরচ ছিল 4,800। আবার লিফোতে যে প্রোডাক্টগুলো আমার সেল হয়েছে সেগুলোর পেছনে আমার খরচ ছিল 5,000। এখন দেখেন, আমাকে নিশ্চয়ই এমন একটা মেথড চুজ করতে হবে যেটা আমার এক্সপেন্স বা খরচ বেশি আসে। এখন এই সিচুয়েশনে আমার এক্সপেন্স বা খরচ বা কস্ট কোনটা আছে? একমাত্র কস্ট অফ গুডস সোল্ড। এখন এখন আপনার এমন একটা মেথড চুজ করতে হবে যেটা কি কস্ট অফ গুডস সোল্ড বেশি আসে নাকি কম আসে? স্যার বেশি আসে। বেশি আসে। তো কোনটা বেশি এসেছে? স্যার লিফ হতে। লিভ হতে। সো হুইচ মেথড শুড আই চুজ? লিফো। আমি একটা এক্সাম্পল দিই, ধরেন বোথ সিচুয়েশনে আমার রেভিনিউ 10,000, কারণ আমি তো একই প্রাইসে বিক্রি করবো। হ্যাঁ, প্রাইস নর্মালি ফিক্স থাকে, সেলিং প্রাইস। সো এক্সপেন্সের মধ্যে আমি যদি ফিফোতে চিন্তা করি, একটা এক্সপেন্স, সবগুলোতে একটাই, আরো হয়তো এক্সপেন্স থাকতে পারতো, যেমন স্যালারি, রেন্ট, এগুলো সাপোজ দেওয়া নেই, কোনোটাই নেই। সো আমার একটাই কস্ট ফিফোতে 4,800। সো প্রফিট কত আসে? 5,200। সাপোজ আমার নিয়ম হচ্ছে, আমি যে কান্ট্রিতে বিজনেস করি প্রফিটের উপর 10% ট্যাক্স দিতে হয়, প্রফিটের উপর 10% ট্যাক্স দিতে হয়। এখন আমার কত টাকা ট্যাক্স দেওয়া লাগবে? 520 টাকা। আর লিফোতে যদি চিন্তা করি, আমার রেভিনিউ সেম ছিল বাট কস্ট অফ গুডস সোল্ড কত ছিল? 5,000। তাহলে আমার প্রফিট হয় কত? বাকি 5,000, এবং এইটার উপর আমাকে 10% আকারে ট্যাক্স দিতে হবে, হুইচ মিনস 500 টাকা। এখন বলেন কোনটাতে আমার ট্যাক্স ফাঁকি দেওয়ার সুযোগটা বেশি, কম দেওয়ার সুযোগটা বেশি?
লিফোতে, কারণ লিফোতে আমার এক্সপেন্সটা বেশি, সো আই শুড চুজ লিফো মেথড। এবার কি বুঝতে পেরেছেন? কার কোনো কোয়েশ্চেন? স্যার বুঝতে পারছি স্যার। এখন সাপোজ আপনাকে যদি এটা বলতো যে আপনি এই কোম্পানির ম্যানেজার, এখন আপনি চাচ্ছেন যে এই জুন মাসে আপনার আপনি বিজনেসের পারফরমেন্স, হ্যাঁ, আপনি যে অ্যাকাউন্টিংটা করছেন জুন মাসে আপনার বিজনেসের পারফরমেন্সটা ভালো দেখাতে চাচ্ছেন। শুধুমাত্র এতটুকুই বললাম যে জুন মাসের আপনার বিজনেসের পারফরমেন্সটা খাতায় কলমে ভালো দেখাতে চাচ্ছেন। তাহলে এবার বলেন যে যদি ইউ ওয়ান্ট টু শো গ্রেটার পারফরমেন্স অর বেটার পারফরমেন্স ইন দ্য রেকর্ডস, ইন দ্য অ্যাকাউন্টিং রেকর্ডস, হুইচ মেথড ইউ উইল প্রেফার? স্যার ফিফো। কেন? কারণ স্যার এখানে মানে আগেরটার মধ্যে যেহেতু আমি আমার ট্যাক্সটা কম দিতে চাচ্ছি, তাহলে আমার মানে কস্ট অফ গুডস সোল্ড যেটা, এটা আমার বেশি মানে শো করা লাগছে। বাট এখন যদি আমি একটু বেটার চাইতেছি, তো আমার কস্ট অফ গুডস সোল্ডটা একটু কম ফার্স্ট দেখানো অফ অল লাগবে। একটা জিনিস তো আমি এখানে যে বললাম যে আমি বেটার পারফরমেন্স, ভালো পারফরমেন্স শো করতে চাচ্ছি। এখন পারফরমেন্স বলতে কি বোঝাচ্ছে? পারফরমেন্স বলতে এখানে কি বোঝাচ্ছে? মানে পারফরমেন্স মানে কি আপনি ওভারঅল লাস্ট জুন মাসে আপনার বিজনেসের কি কি অবস্থা সেটার একটা অ্যাকাউন্টিং রেকর্ড। তার মানে এখানে নিশ্চয়ই পারফরমেন্স বলতে নরমালি কি বোঝে? আপনার প্রফিটটাকে বোঝে, প্রফিটটাকে বোঝে। আমরা যখন চ্যাপ্টার 4-এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করেছিলাম, তখন আমরা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেছিলাম যেটার নাম ছিল ব্যালেন্স শিট। আমি এটাও বলেছিলাম ব্যালেন্স শিটটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। কারণ কি এই ফাইন্যান্সিয়াল পজিশন দ্বারা বোঝায় আমার অ্যাসেট, লায়াবিলিটি এবং ওনার্স ইকুইটি। আর আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দ্বারা বোঝায় আপনার প্রফিট লসকে। কেউ যদি কখন সাপোজ আপনি বিজনেস করছেন জিজ্ঞেস করে আপনার বিজনেসের ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন, তার মানে সে আপনার প্রফিট লস সম্পর্কে জানতে চাচ্ছে। সো বিজনেসের পারফরমেন্স মানেই হচ্ছে মেইনলি দে আর টকিং অ্যাবাউট দ্য প্রফিট। সো আপনি পারফরমেন্স বেশি দেখাবেন মানে কি, যেটাতে প্রফিট বেশি দেখাবেন, যেই মেথডটা ফলো করলে আপনার বস খুশি হবে। কোনটা ফলো করলে? যেটা প্রফিট বেশি আসে। সেকেন্ড, প্রফিট বেশি আসবে কিভাবে? নিশ্চয়ই রেভিনিউ বেশি দেখালে, না হলে খরচ কম দেখালে। বাট আমার তো এখানে রেভিনিউ বেশি দেখানোর সুযোগ নেই। আমি যেটা করতে পারি এমন একটা মেথড চুজ করতে পারি যেটার কস্ট কম, কস্ট কম আসে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড কম আসে। তার মানে এখানে কোনটায় কস্ট অফ গুডস সোল্ড কম? ফিফোতে, যার ফলে দেখেন যে প্রফিটটা বেশি। সো আই ক্যান শো বেটার পারফরমেন্স ইউজিং ফিফো মেথড। সো আমি ফিফো মেথডটা ফলো করব। দেখেন বুঝেন কিনা। কারো কোয়েশ্চেন আছে? ওকে, সো এই ধরনের টুকটাক কিছু ডিসিশন মেকিং কোয়েশ্চেন আসতে পারে। এটা খুব মানে আননেসেসারি বড় কোনো কিছু না, সেগুলো ইজিলি একটু বেসিকটা ঠিক থাকলেই পারবেন। আমি যেটা করবো আরেকটা ম্যাথ আমি একটু হাতে ধরে করিয়ে দিব, তাও সবগুলো না। এখানে এখানে যে ডিসিশন মেকিং থিওরি কোয়েশ্চেন আছে এগুলো তো অলরেডি আমি সলভ করেছি, এগুলো তারা নিজেরা দেখবেন। আমি জাস্ট ওই ফিফো লিফোতে আমি যে এন্ডিং ইনভেন্টরি আর কস্ট অফ গুডস সোল্ডটা বের করে দেখাবো। খেয়াল করেন, এটা একটু বেশ বড় একটা ম্যাথ, কোশ্চেনগুলো একটু আপনার ড্রাফট আকারে দেওয়া। এটার আবার কোশ্চেনের মধ্যেও সামান্য একটু পার্থক্য আছে, সেটা আমি বলবো। সো প্রবলেম 6.2 এ, এটা খেয়াল রাখবেন। প্রবলেম 6.2 এ, দেখেন কি বলা আছে যে গ্লি ডিস্ট্রিবিউশন মার্কেটস সিডিস, অর্থাৎ কম্প্যাক্ট ডিস্ক অফ দ্য পারফর্মিং আর্টিস্ট ইউনিক। ইউনিক বলে একটা আর্টিস্টের সিডি তারা সেল করে। সাপোজ এটা আমাদের বিজনেস। অ্যাট দ্য বিগিনিং অফ অক্টোবর, অক্টোবর মাসের শুরুতে গ্লি হ্যাড ইন বিগিনিং ইনভেন্টরি 2000 ইউনিটস, এখানে ইউনিট কথাটা লেখা উচিত ছিল, ওটাই লিখে নেই, অফ ইউনিক সিডিস উইথ এ ইউনিট কস্ট অফ $7। অর্থাৎ অক্টোবর মাসের শুরুতে আমার বিজনেসে 200টা প্রোডাক্ট ছিল এবং এগুলো কিনতে আমার পার ইউনিট কস্ট হয়েছিল $7। সো এটাকে আমরা কি বলতে পারি? একটা নির্দিষ্ট সময় শুরুতে যে প্রোডাক্টটা থেকে যায় আমার অর্গানাইজেশনের বা থাকে, যেটা দিয়ে আমার বিজনেসটা শুরু করতে হয়, সেটাকে কি বলে? বিগিনিং ইনভেন্টরি, তাই না?
সো দিস ইজ মাই বিগিনিং ইনভেন্টরি বলেই দেওয়া আছে। ডিউরিং অক্টোবর গ্লি মেড দ্য ফলোয়িং পারচেস অফ ইউনিক সিরিজ। তো এখানে 4টা আলাদা আলাদা ডেট দেওয়া আছে, অক্টোবর 3, অক্টোবর 9, অক্টোবর 19, অক্টোবর 25। এই 4টা আলাদা আলাদা ডেটে আমি প্রোডাক্ট পারচেস করেছি। কিরকম? 3 তারিখে আমি 2500 প্রোডাক্ট পারচেস করেছি, যেগুলোর পার ইউনিট এট দ্য রেট মানে তো বুঝেন, পার ইউনিট কস্ট $8। অক্টোবরের 9 তারিখে আমি আরো 3500 টাকার প্রোডাক্ট পারচেস করি, যেগুলোর পার ইউনিট কস্ট ছিল $9 করে। অক্টোবরের 19 তারিখে আমি আরো 3000 ইউনিট প্রোডাক্ট পারচেস করি, $10 করে খরচ পড়েছিল। আর ফাইনালি 25 তারিখে 4000 ইউনিট করে আমি পারচেস করেছিলাম, যেগুলোর পেছনে পার ইউনিট কস্ট আমার $11 করে পড়েছিল। এই জাস্ট কোশ্চেনে একটা পার্থক্য খেয়াল করেন। আগে যেটা ছিল আমাদের কোশ্চেনে দেখেন প্রত্যেকটা আলাদা আলাদা ডেট টোটাল কস্টটাও দিয়ে দিয়েছিল, মানে ইউনিটসকে পার ইউনিট কস্ট দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল কস্টটাও দিয়ে দিয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে। বাট এখন আমাদের যেটা করেছে শুধুমাত্র ওই যে কোয়ান্টিটিটা আর পার ইউনিট কস্টটা দেওয়া আছে, বাট ইন্ডিভিজুয়াল কি ডেটের যে টোটাল কস্ট সেটা তারা করে দেয় না। এটা আমাদের নিজেদেরই কিন্তু করতে হবে। তো আমি যেটা বলেছিলাম এই জায়গায় একটা ডিফারেন্স, প্রত্যেকটা আলাদা আলাদা ডেটের টোটাল কস্ট আমাদের এখানে দেওয়া নেই। আচ্ছা একটা মিনিট, আমার একটা কল এসছে, আমি একটু পিক করি। ওকে, আমরা আবার কন্টিনিউ করছি। সো জাস্ট কোশ্চেনের মধ্যে একটা পার্থক্য কি, আগের ম্যাথগুলোতে আমাকে প্রত্যেকটা আলাদা আলাদা ডেটের টোটাল প্রাইসটাও দেওয়া ছিল, এখন জাস্ট দেওয়া নেই, আমাদেরকে জাস্ট বের করে নিতে হবে। এটা হচ্ছে পার্থক্য, খুব বেশি না। তারপরে বলা আছে দেখেন ডিউরিং অক্টোবর ওই মাসে 10,900 ইউনিটস ওয়ার সোল্ড। আমি 10,900টা প্রোডাক্ট সেল করেছিলাম। তার মানে টোটাল আমার এখানে দেখতে হবে হিসাব করে যে মোট কতগুলো প্রোডাক্ট আমার কাছে আছে, সেখান থেকে আমি 10,900টা প্রোডাক্ট আমি কি করেছি, সেল করেছি। বাকিটা কি হয়েছে, সেল হয়নি, যেটা আমার এন্ডিং ইনভেন্টরি। এখন আমার রিকোয়ারমেন্ট এই নাম্বারটা দেখেন আমাকে কি করতে বলেছে, ডিটারমাইন দ্য কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, যেটাকে আমরা আরেক কথায় কি বলতে পারি, টোটাল কস্ট। এক্স্যাক্টলি টোটাল কস্ট। আমরা যে বলেছিলাম না এই ম্যাথে আপনার রিকোয়ারমেন্ট যাই বলুক না কেন, আগে দুইটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে টোটাল ইউনিটসটা আর টোটাল কস্টটা। ওই টোটাল কস্টটাকে বিজনেসের ল্যাঙ্গুয়েজে যেন কি বলে, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আমাকে এটা আলাদা করে বের করতে বলেছে। যদি এটা বের নাও করতে বলতো, এটা আমার কিন্তু বের করা লাগতো, তাই না? এই আমরা এই নাম্বারে এখন কি করব, যদি এখানে সলিউশন দেওয়া আছে আমি এটাকে একটু নিচে নামাই ফেলি, আমি আমার মতো করে সলিউশনটা করে দেব। আমাকে এ নাম্বার থেকে শুরু করতে হবে, কি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। এখন এইটা আমরা যেটা করতে পারতাম নরমালি, এটা মানে কি আপনার টোটাল কস্ট, তাই না? এখন আমরা যেটা করতে পারতাম সবগুলো প্রোডাক্টের যে ডেটের আলাদা আলাদা কস্টগুলো বা টোটাল কস্টগুলো অ্যাড করে দিয়ে আমরা এই কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেলটা বের করতে পারতাম বা টোটাল কস্টটা বের করতে পারতাম, আগে যেমন করেছি। বাট দ্য প্রবলেম ইজ এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডেটের টোটাল কস্টটা কিন্তু দেওয়া নেই।
মানে দেওয়া বলতে সব আছে, বাট ওরা গুণ করে মাল্টিপ্লাই করে দেয়নি। এখন আমাদের জাস্ট এটা করতে হবে, আদারওয়াইজ আমি কিন্তু টোটাল কস্টটা বের করতে পারবো না। আগে আমার টোটাল আলাদা ইন্ডিভিজুয়াল ডেটের প্রোডাক্টের কস্টটা বের করতে হবে। এটার জন্য আমাদেরকে ছোট একটা টেবিল করতে হবে। উপরে আগে আমরা হেডিং লিখি যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। করে আমরা একটা ছোট টেবিল ড্র করতে হবে। এই আমাদের কতগুলো প্রোডাক্ট আছে, বিগিনিং ইনভেন্টরি আছে 4টা পারচেস, তো 5টা রো এখানে হবে। অলরেডি একটা আছে, সো 2 3 4 5 এভাবে একটা টেবিল করতে হবে। জাস্ট ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটের টোটাল কস্টটা বের করার জন্য, আদারওয়াইজ নাহলে কিন্তু আমাদের এই টেবিলটাও লাগতো না। সো প্রথম যে ডেটটা আমি করে ফেলি, অক্টোবর 1, বিগিনিং অফ অক্টোবর মানে কি অক্টোবরের 1 তারিখ, বিগিনিং ইনভেন্টরিজ অক্টোবরের শুরু, অক্টোবর 1। এটা আমি কি লিখবো, ডেসক্রিপশন 1 তারিখে যে বিগিনিং ইনভেন্টরি, ইউনিট ছিল 2000, পার ইউনিট কস্ট 7। এই যে এখান থেকে জাস্ট দেখে লিখছি, মাল্টিপ্লাই করলে খুব সম্ভবত 14,000 আসে। তারপর একজন একটু ক্যালকুলেট করবেন। আর এখানে ইউনিট কস্ট আর টোটালের পাশে যেতেগুলো অ্যামাউন্টটা ডলারে, আপনারা এই কারেন্সি সাইনটা দিতে পারেন। অক্টোবর 3 তারিখে আমি কি করেছি, 3 তারিখ থেকে শুরু করে আপনার 25 তারিখ পর্যন্ত আমি শুধু পারচেসই করেছি। সেখানে ডেসক্রিপশনে লিখবো পারচেস। 3 তারিখের পারচেসটা ছিল আমার হচ্ছে 2500 ইউনিট, আর কস্ট ছিল $8, খুব সম্ভবত 20,000 আসে। তারপর একটু দেখবেন একজন। নেক্সট হচ্ছে আমাদের অক্টোবর 9, এই দিন আমি পারচেস করেছি, সেখানে পারচেস লিখব এবং এটার কোয়ান্টিটিটা হচ্ছে আপনার 3,500, পার ইউনিট কস্ট করেছিল $9। এখানে কত আসে একটু কনফার্ম করবেন, সম্ভবত 31,500 মনে হচ্ছে। ইয়েস স্যার, 31,500। একইভাবে আমাদের নেক্সট পারচেসটা হচ্ছে অক্টোবর 19, এই দিনে আমি পারচেস করেছিলাম, সেখানে লিখবো পারচেস 3,000 ইউনিট কিনেছিলাম, পার ইউনিট কস্ট ছিল $10 করে, সেখানে 30,000। অ্যান্ড ফাইনালি অক্টোবর 25, এই দিনে আমি কি করেছি, পারচেস করেছি, সেখানে পারচেস লিখবো। আমার পারচেসিং ইউনিটটা ছিল 4,000 ইউনিট, $11 করে, 44,000। এই এখন আমরা যেটা করবো, আমাদের আর ওই যে আবার নতুন করে নিচের টোটাল ইউনিটস এত যোগ এত না লিখে এখানে আমরা কিন্তু ক্যালকুলেশনটা করে ফেলতে পারছি। একইভাবে ওই যে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল, বা যেটাকে আমরা টোটাল কস্ট বলি,
সেগুলো কিন্তু এটা আবার পাশাপাশি না লিখে এখানেই ক্যালকুলেশনটা করে ফেলতে পারছি। So, আমি কি করতে পারি, এখানে লিখবো যে টোটাল, লিখে আমার কতগুলো প্রোডাক্ট আছে টোটাল ইউনিটস এগুলো একটু যোগ করেন, কত আসে বলবেন। স্যার 15,000। 15,000। আরো দু একজন একটু ক্রস চেক করবেন কোনো মিস্টেক আছে কিনা বা এই অ্যামাউন্টে আসে কিনা। একইভাবে টোটাল কস্টটা একটু বলবেন কত আসে, সবগুলো কস্ট যোগ করেন। স্যার মোস্ট প্রবাবলি 1,29,500 আসছে আর কি। মোস্ট প্রবাবলি মানে কি Not আপনি sure. ক্যালকুলেটরে করেননি না মুখে মুখে করেছেন? ইয়েস স্যার, স্যার হাতে বলছি। 1,39,500। অ্যাকাউন্টিং 139,500। ক্লাসে কাছে ক্যালকুলেটর অবশ্যই রাখবেন, সেটা ইন পার্সন ক্লাস হোক অনলাইন ক্লাস হোক। 1,39,500। ইয়েস স্যার। তো দিস ইজ দ্য টোটাল ইউনিটস আর কি টোটাল কস্ট। এইটাকে আমরা বলতে পারি কি কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল। আমার কাছে সেল করার জন্য অ্যাভেলেবল প্রোডাক্ট ছিল এত, এবং সেগুলোর পেছনে আমার খরচ হয়েছে বা কস্ট করেছে এত। সো এটা গেল আমাদের এ নাম্বার। এই নাম্বারে আমাকে এতটুকুই বের করতে বলেছে। অ্যাগেইন আমাকে যদি এতটুকু বের নাও করতে বলতো, আমাদের কিন্তু এটা করা লাগতো টোটাল ইউনিটসে বের করার জন্য, টোটাল কস্টটা বের করার জন্য। আবার টেবিল করে কেন করতে হয়েছে, যে ইন্ডিভিজুয়াল ডেটের টোটাল কস্টটা দেওয়া ছিল না এই কারণে। সো দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য রিকোয়ারমেন্ট নাম্বার এ। দেখেন বুঝেন কিনা। এনি কোয়েশ্চেন? ওকে, নাম্বার বি, এটা কোয়াইট ইজি। আমাকে বলবে ফিফো আর লিফো মেথডে কোনটাতে আপনার কস্ট অফ গুডস সোল্ড কত আর এন্ডিং ইনভেন্টরি কত। সো নাম্বার বি বলেছে দেখেন, ডিটারমাইন দ্য এন্ডিং ইনভেন্টরি অ্যান্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড আন্ডার ইচ অফ দ্য মেথড ফিফো, লিফো অ্যান্ড অ্যাভারেজ কস্ট। আমরা এটা দেখবো না, আমরা ফিফো লিফোটা দেখবো। আমাকে একবার ফিফো নিয়ে দেখতে বলেছে, যে প্রোডাক্ট আমার আনসোল্ড আছে সেটার ভ্যালুটা কত, আর যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেটার কস্ট কত। একইভাবে লিফোতে যে প্রোডাক্টগুলো আনসোল্ড আছে সেটার ভ্যালুটা কত কত, আর যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেটার কস্ট কত। ওকে, সো আমাদের যেটা করতে হবে, দেখেন টোটাল আমার কাছে 15,000 প্রোডাক্ট ছিল বা আছে। সেখান থেকে যে উপরে দেখেন বলা আছে আমি কত ইউনিট প্রোডাক্ট সেল করেছিলাম, 10,900। তাহলে আমাকে এটা বের করতে হবে না কত ইউনিট প্রোডাক্ট আমার আনসোল্ড আছে, না হলে সেগুলো ভ্যালু কি বের করতে পারবো? পারবো না। So আমাকে কি করতে হবে, এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটসটা বের করে নিতে হবে। যেখানে আমরা লিখব যে এন্ডিং, আগে এটা একটু লিখে নেব যে এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস, মানে কতটা প্রোডাক্ট আমার সেল হয়নি। তো টোটাল প্রোডাক্ট ছিল কত, 15,000, সেখান থেকে সেল হয়েছে কত, 10,900। তো বাকিটা সেল হয়নি, কত আসে বলবেন? সম্ভবত 4,100 আসে। চার হাজার একশো আসে। ইয়েস স্যার, 4,100। সো দ্যাট ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি ইন ইউনিটস। এখন আমার কাজ হচ্ছে, কাজ সহজ হয়ে গেল। একবার ফিফো মেথডে আমরা কি করবো, এই 4,100টা প্রোডাক্টের যে ভ্যালু আসে সেটা বের করতে হবে, অর্থাৎ কোন কোন ডেট থেকে আমার 4,100টা প্রোডাক্ট আমার আনসোল্ড আছে সেটার ভ্যালু, আর বাকি যে প্রোডাক্টগুলো সেল হয়েছে সেটার কস্টটা বের করতে হবে। সো ফার্স্ট আমরা যেটা করব, ফিফো মেথডে যাব, এখানে উপরে লিখবো ফিফো মেথড বা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড। নিচে লিখবো কি, আমরা সবার আগে এন্ডিং ইনভেন্টরিটা বের করছি, অর্থাৎ যে প্রোডাক্টগুলো সেল হয়নি সেগুলোর ভ্যালুটা বের করছি। এবং সেগুলোর জন্য আমরা জানি যে আমরা লাস্ট ক্লাসেও করেছি, ছোট একটা টেবিল করতে হবে। সো টেবিলটা উপরের কোনো একটা ম্যাথেই করে দেওয়া আছে, এই যে এটা আমি জাস্ট একটু কপি পেস্ট করে আনি, তাহলে আমার সময়টা বেঁচে গেল।
এভাবে একটা টেবিল করতে হয়। খেয়াল করেন আমরা ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করছি কি ফিফো বা ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডের রুলসটা কি ছিল, যে প্রোডাক্ট সবার আগে আমি পারচেস করব সেটাই সবার আগে সেল করে দিতে হবে। তার মানে আপনারাই বলেন আমি যদি এই সিচুয়েশনে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করি তাহলে সবার আগে আমার কোন প্রোডাক্টটা আমার সেল করতে হবে, কোন ডেটের প্রোডাক্টটা? স্যার October 1, অক্টোবর 1, তারপর তারপর 3, 9, 9, 19 and 19, 25। 25। এবার একটু উল্টা চিন্তা করে আমরা এন্ডিং ইনভেন্টরি বের করছি, অর্থাৎ আনসোল্ড মানে যে প্রোডাক্টগুলো সেল হয়নি। সো ফিফোতে যদি শুরুর প্রোডাক্ট সেল হয়, সেল হবে না কোনটা? স্যার October 25। শেষে। তার মানে এই যে 4100টা প্রোডাক্ট আমার আনসোল্ড আছে, এইটার জন্য সবার আগে আমার কোন ডেটের প্রোডাক্টগুলো দেখা উচিত? অক্টোবর 25। 25। তার মানে অক্টোবর 25 এ এখানে দেখেন আছে কত? 4000। 4000। টোটাল আনসোল্ড কত? 4100। তার মানে পুরোটাই আনসোল্ড না? ইয়েস স্যার। পুরোটাই আনসোল্ড। এই অক্টোবর 25 তারিখের একটা প্রোডাক্ট আমার সেল হয়নি। সো অক্টোবর 25 এখানে আমরা লিখব। ইউনিটস হচ্ছে আমার 4000, এগুলোর পার ইউনিট কস্ট ছিল, টোটাল ছিল 44000। তাহলে খেয়াল করেন আমার টোটাল আনসোল্ড কত? 4100। 25 তারিখে পেলাম কত? 4000। আরো 100 লাগবে না? সেটার জন্য আমি কোন ডেটে ট্র্যাক October করব? 19 থেকে যাবে স্যার। 19, ভেরি গুড। সো অক্টোবর 19 এ দেখেন আছে 3000, তার মানে নিশ্চয়ই এখান থেকে আমার 100টা প্রোডাক্ট আমার সেল হয়নি। সেখানে লিখব। স্যার বুঝতেছি না। খেয়াল করেন কোনটা অক্টোবর 19টা নাকি 25টাও বুঝেন নাই? স্যার এই যে অক্টোবর 25। হ্যাঁ, আমার টোটাল আনসোল্ড কত? 4100। এখন ফিফোতে জি ফার্স্ট স্যার। ইন ফার্স্ট আউট মেথডের রুলসটা কি? সবার আগে যে প্রোডাক্ট আমি পারচেজ করব সেটাই সবার আগে সেল করব। তার মানে এই মেথড অনুযায়ী সবার আগে আমি সেল করব কোনটা? অক্টোবর 1। যে প্রোডাক্ট ওইটা সেল হবে। শুরুরটা আগে সেল হবে, তারপর 3, জি তারপর স্যার। 9 এভাবে করে করে নিচে নামবে। এখন আমরা বের করছি আনসোল্ড প্রোডাক্ট, মানে যে প্রোডাক্টটা সেল হয়নি সেটার ভ্যালু। সো ফিফোতে যদি আগের প্রোডাক্ট সেল হয়ে যায়, সেল হবে না কোনটা? শেষের প্রোডাক্ট, লাস্টের। লাস্টে। তার মানে এই যে 4100টা প্রোডাক্ট সেল হয়নি এটার জন্য সবার আগে আমার কোন ডেটের প্রোডাক্ট দেখা উচিত? নিশ্চয়ই লাস্টেরটা। লাস্টেরটা মানে কোনটা? 19 অক্টোবর 25। 25। তার মানে এই যে 4100 প্রোডাক্ট আমার সেল হয়নি, এখানে আছে কত? 4000। তার মানে পুরোটাই আমার আনসোল্ড আছে, সেটা লিখলাম। এখন বুঝেছেন? জি 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 স্যার বুঝছি। হ্যাঁ, আরো খেয়াল করবেন তাহলে আরো বুঝবেন। সেটা হচ্ছে এখন আমার টোটাল আনসোল্ড কত? 4100। অক্টোবর 25 থেকে পেলাম কত? 4000। আরো 100 লাগবে না? এবার আপনিই বলেন, যিনি বলেছেন বুঝেন নাই। আরো জি স্যার। 100টা প্রোডাক্ট আমার কোন তারিখ থেকে আমার নিশ্চয়ই আনসোল্ড আছে? স্যার 19 অক্টোবর 19। সো অক্টোবর 19 এ যে 3000 ইউনিট প্রোডাক্ট ছিল সেখান থেকে আমার বাকি 100 প্রোডাক্ট আমার আনসোল্ড রয়ে গিয়েছে। সেখানে লিখব 100। ওই দিনের পার ইউনিট কস্ট ছিল 10। সো আমার আসবে টোটাল কত? 1000। সো আমার টোটাল কি? এখানে আমি লিখব টোটাল। আমার এই যে টোটাল দেখেন এন্ডিং ইনভেন্টরি 4500 মিলে গেল। আর এখানে টোটাল কস্ট আছে 44000 প্লাস 1000 45000। সো দ্যাট ইজ দ্য এন্ডিং ইনভেন্টরি আন্ডার দ্য ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড 45000। দেখেন বুঝেন কিনা? স্যার হ্যাঁ বলেন। এই যে এখানে যে অক্টোবর 19 এখানে যে আমার তো 3000 প্রোডাক্ট সেল হইছে, বাট আমার সেল এন্ডিং হয়নি, এখানে ইনভেন্টরিতে একটাও কিন্তু সেল না। আপনি দেখেন এখানে কোথায় বলা আছে সেল হয়েছে? আপনি 3000 প্রোডাক্ট কিনেছিলেন। জি 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 স্যার, জি স্যার এটাই। তো এখানে যে আমার 4100 যেটা মানে এন্ডিং ইনভেন্টরি, ওইটার মধ্যে মানে যেহেতু ফিফোরটা করতেছে তো ফিফোর তো লাস্ট প্রোডাক্টটা আমার রয়ে যাবে। এই যে মানে হ্যাঁ, এটা এখানে পুরোটা রয়ে গেছে। আরো এটা সহ আরো 100 দেখেন 4100। তার মানে আরো 100 জি প্রোডাক্ট স্যার আমার সেল হয়নি। এখন এটার জন্য নিশ্চয়ই আমার কোনটায় যেতে হবে? 19। এখানে টোটাল যে 19 3000 ইউনিট কিনেছিলাম এখান থেকে 100 প্রোডাক্ট আমার সেল হয়নি। বাকিটা আমার আমার সেল সেল হয়েছে। হয়নি।
ও আচ্ছা আচ্ছা স্যার। এবার আমরা যেটা করব ফিফো মেথডে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা বের করে ফেলবো, অর্থাৎ যে বাকি যে ওই যে 10,900 প্রোডাক্ট আমি সেল করেছিলাম সেগুলোর কস্টটা বা ভ্যালুটা বের করব, যেটাকে বলা হচ্ছে কি কস্ট অফ গুডস সোল্ড। এখন এটা বের করা কোয়াইট ইজি, আপনারা অনেকেই আশা করে বুঝতে পেরেছেন কিভাবে বের করব। দেখেন আমার কাছে টোটাল প্রোডাক্টের কস্টটা আছে, আর একটু আগে যে প্রোডাক্ট আমি সেল হয়নি সেটার ভ্যালুটা বের করেছি, সেটার কস্টটা। এটা কি টোটালের কস্ট, এটা হচ্ছে আনসোল্ডের কস্ট। সো টোটাল থেকে আনসোল্ডটা বাদ দিলে কি থাকে, সোল্ডটা থাকে যেটা সেল হয়েছে। টোটাল ছিল এত টাকার প্রোডাক্ট, সেখান থেকে সেল হয়নি এত টাকার প্রোডাক্ট, তার মানে বাকিটা কি সেল হয়েছে। সো এটা থেকে এটা মাইনাস করে দেবো। সো কি লিখবো, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল মাইনাস এন্ডিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস অ্যাভেলেবল for sell minus ending inventory. So cost of goods available for sale বা total cost কত ছিল, 1,39,500 minus ending inventory 45,000। কত আসে বলবেন? স্যার 94,500, 94,500। 94,500. So that is the cost of goods sold under the ending inventory method. So that is all about under the FIFO method. So that is all about the first in first out method. দেখেন কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ইউনিটস 4,500 যেটা আছে 4,100 হবে না? ও হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, এটা ইট ওয়াজ মিস্টেক। 4,100, 4,000 প্লাস 100। আচ্ছা, একইভাবে আমরা আবার একটু লিফো মেথডে যাই। নাও উই হ্যাভ টু সলভ দিস ইউজিং দ্য লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। সো লিফো মেথড, সবার আগে অ্যাগেইন আমাকে এন্ডিং ইনভেন্টরিটা বের করতে হবে, অর্থাৎ ওই যে উপরে 4,100টা প্রোডাক্ট আমার সেল হয়নি সেগুলোর ভ্যালুটা বের করতে হবে। এটার জন্য আমার এটার মতো একটা টেবিল লাগবে, টেবিলটা আমি একটু এখান থেকে কপি পেস্ট করি। সো আমরা এবার লিফো মেথড ফলো করছি, লাস্ট ইন ফার্স্ট আউট মেথড। কোন মেথড? লিফো মেথড। সো লাস্ট ইন ফার্স্ট আউট মেথডের রুলসটা কি ছিল, যেই প্রোডাক্ট আমি সবার শেষে বা লাস্টে পারচেস করব এটাই সবার আগে সেল করতে হবে। যে প্রোডাক্ট আমি সবার শেষে পারচেস করব এটাই সবার আগে সেল করতে হবে। আপনারাই বলেন, আমি যদি লাস্ট ইন ফার্স্ট আউট মেথড ফলো করি সবার আগে আমার কোন প্রোডাক্ট সেল করতে হবে, কোন ডেটের প্রোডাক্ট? স্যার সেল করতে হবে অক্টোবর 25। লাস্টে কোনটা এসছে কিনেছি এটা, মানে এটা আগে সেল করব, তারপর এটা, এভাবে করে উপরের দিকে যাব। এখন আমরা কি বের করছি, আমরা এন্ডিং ইনভেন্টরি বের করছি, অর্থাৎ আনসোল্ড। ঠিক উল্টা, যে প্রোডাক্টগুলো সেল হয়নি অর্থাৎ এই যে 4,100 এটার ভ্যালু বের করছি। সো লিফোতে লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে যদি শেষেরটা আগে সেল হয় বা শেষের দিকে প্রোডাক্ট সেল হয়, সেল হবে না কোনগুলো? স্যার ফার্স্টের দিকে নিশ্চয়ই শুরুর দিকের প্রোডাক্ট। তো এই যে 4,100টা প্রোডাক্ট আমার আনসোল্ড আছে, এটা বের করার জন্য আমার সবার আগে কোন ডেটের প্রোডাক্ট দেখতে হবে, তার মানে নিশ্চয়ই কোন তারিখের প্রোডাক্ট আমার আনসোল্ড থাকবে? অক্টোবর 1 স্যার। শুরু, তার মানে অক্টোবর 1। অক্টোবর 1-এ এই যে দেখেন আছে কত, 2,000 ইউনিট, বাট টোটাল আনসোল্ড কত, আরো বেশি না, 4,100। তার মানে এই পুরা 2,000 ইউনিটের একটা প্রোডাক্ট আমার সেল হয়নি, তাই না? ইয়েস স্যার। তো এখানে আমরা লিখবো অক্টোবর 1, ইউনিটস হচ্ছে যে 2,000 ইউনিট, আর এগুলোর 1 তারিখের কস্ট যেন কত ছিল, ইউনিট কস্ট 7। তো if you multiply করলে 14,000, সেটা গেল অক্টোবর 1। অক্টোবর 1-এর ফুল 2,000 ইউনিটই সেল হয়নি। তো 4,100-র মধ্যে 2,000 ইউনিট যেটা আনসোল্ড সেটা পেয়ে গেলাম। তো আরো কত ইউনিট লাগবে? স্যার 2100, আরো 2100। 2,100, তাই না? তো তার মানে এই 2,100 ইউনিট
কোন ডেটের পারচেজ করা প্রোডাক্ট থেকে আনসোল্ড থাকতে পারে? অক্টোবর স্যার অক্টোবর 3। 3, গুড। সো অক্টোবর 3 তে যে 2500 প্রোডাক্ট আছে সেখান থেকে আমার ওই বাকি 2100 আমার সেল হয়নি, রয়ে গিয়েছে। সো এটা আমার এখানে লিখতে হবে। কিভাবে লিখবো? এখানে অক্টোবর 3 ইউনিট 2100 2100, আর এটার আমার কস্ট জন্য কত ছিল? প্রাইস $8 করে মাল্টিপ্লাই করলে কত আসে বলবেন? স্যার 16800 16,800। 800। এই টোটালটা এবার লিখে ফেলেন। তাহলে টোটাল এখানে 4100 মিলে গেল 30800 স্যার। 30,800. So that is the ending inventory using the last in first out method. 30,800. দেখেন বুঝেন কিনা। অ্যাগেন আমাকে এখন যেটা করতে হবে, ফাইনালি আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা বের করতে হবে। কস্ট অফ গুডস সোল্ড। ওকে, সো এটা আমরা কিভাবে বের করব? এটা আমরা বের করব হচ্ছে যে ঠিক আগের মতো, যে টোটাল আমার কাছে এখন কস্ট আছে, টোটাল ভ্যালুটা আছে, আর এখানে আমার যে প্রোডাক্ট সেল হয়নি সেটার ভ্যালু আছে। মানে বাদ দিয়ে দিলে কি হবে? যে প্রোডাক্ট সেল হয়েছে সেটার কস্ট, একই ফর্মুলা, কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল মাইনাস এন্ডিং ইনভেন্টরি। কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল মাইনাস এন্ডিং ইনভেন্টরি। মাইনাস এন্ডিং ইনভেন্টরি। এটা ছিল আমাদের 1,39,500। একটু দেখে নি। 3800 30,800 স্যার 1,08,700 1,08,700. So 700. that is the cost of goods sold using the last in first out method. That is all about the LIFO method. দেখেন কোনো কোশ্চেন আছে কিনা। Any question? স্যার বুঝতে পেরেছি স্যার। এইভাবে আপনাদের এই ইস্যুগুলো সলভ করতে হবে। এখানেও দেখেন আমাদের আগের ম্যাথের মতো আমাদের এই যে ডিসিশন মেকিং কোশ্চেন দেওয়া আছে, যে হুইচ মেথড রেজাল্টস ইন হাইয়েস্ট এন্ডিং ইনভেন্টরি এন্ড হাইয়েস্ট কস্ট অফ গুডস সোল্ড। এটা তো একটু আগে বললাম, সো নিজেরা দেখে ব্যাখ্যা সহ পড়ে নেবেন। এরপরে এই যে এখানে ফুল সলিউশনটা করে দেওয়া আছে। এখানে अगेन এই চ্যাপ্টারে প্রুফ কিন্তু কোশ্চেনে বলা আছে, প্রুফ দেখার দরকার নেই, আমি ফোকাস করছি না। এক্সারসাইজ 6.6 এটাও আগের মতো এটা নিজেরা করবেন, আগে খুব সহজ ম্যাথ। এই যে ফিফো লিফোতে করতে বলেছে। তারপর এক্সারসাইজ 6.10 এটা দেখার দরকার নেই, এটা হচ্ছে আপনার যে ইনভেন্টরি রিলেটেড কিছু রেকর্ডিং মিস্টেক, এগুলো কিভাবে সলভ করতে হয়, এটা আরো হায়ার লেভেলের পার্ট, বাট এটা এখানে এমনি ম্যাথের মধ্যে দেওয়া আছে, বাট এটা আপনারা দেখার দরকার নেই। এক্সারসাইজ 6.10 বাকি সবগুলো দেখবেন। হ্যাঁ, আরেকটা ম্যাথ আপনারা স্কিপ করবেন, সেটা হচ্ছে ওই যে সেলস রিটার্ন পারচেজ রিটার্নে, যেটা এই চ্যাপ্টারের লার্নিং অবজেক্টিভ না। প্রবলেম 6.5a, প্রবলেম 6.5a। এই দুইটা ম্যাথ, এক্সারসাইজ 6.10 আর প্রবলেম 6.5, এই দুইটা দেখার দরকার নেই। স্যার যে ম্যাথগুলো আপনি করিয়েছেন ওইগুলো করলেই হবে না? যেমন দুই একটা ম্যাথ একই নিয়মের, এই জন্য আমি করাইনি, ওগুলো তো দেখতে হবে। ক্লাস আচ্ছা স্যার। পাশাপাশি এগুলো তো ক্লাসরুম প্র্যাকটিসের জন্য, বইয়ে আরো ম্যাথ আছে না একই নিয়মের অন্যান্য ম্যাথ, সেগুলো কিন্তু দেখতে হবে, এগুলো আপনাদের দায়িত্ব। So with this we can officially conclude chapter 6. Next class আমরা যেটা করব, chapter 8 আমরা কি করব, শুরু করব। অ্যাটেন্ডেন্স বাদে কারো কোনো কোশ্চেন? হ্যাঁ, বুঝি নাই। আপনার কথা পুরোপুরি শুনতে পাচ্ছি না। আচ্ছা, অ্যাটেন্ডেন্স ছাড়া অন্য কারো যদি কোনো কোশ্চেন থাকে রিগার্ডিং এনিথিং। স্যার আমাদের যে প্রেজেন্টেশন বা অ্যাসাইনমেন্ট এটা আপনি একটু বলবেন, মানে কি এটা আমি করতে যে হবে এরপরে? ট্রানজ্যাকশনগুলো আমি চেক করছি, ভেরিফাই করছি। আমি ওই কমেন্টে আপনারা যেখানে সাবমিট করেছেন সেখানে তো রিপ্লাই দেওয়া যায়, সেখানে আমি ওকে করে দিলে আপনারা যেটা করবেন সঙ্গে সঙ্গে আবার ওই জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স, এক্সেল শিটে করে ফেলবেন। আমি দুই একদিনে আমার অলমোস্ট শেষ। ইন টোটাল দুইটা সেকশন মিলে তিনটা গ্রুপের তিনটা গ্রুপ না দুইটা গ্রুপ মনে হয় আমার
আরেকটু দেখা বাকি আছে, বাকি সবগুলো দেখে ফেলেছি। সবাইকে আমি একসাথে যদি অ্যাপ্রুভ বা ওকে, আমি কোনো ধরনের মডিফিকেশন সাজেশন দিলে ফিডব্যাকটা ওই যে আপনারা যেখানে সাবমিট করেছেন সেখানে তো রিপ্লাই দেওয়া যায়, হ্যাঁ, গুগল ক্লাসরুমে, ওখানে আমি রিপ্লাই হিসেবে দিয়ে দেবো। তারপর আপনারা জার্নাল লেজার ট্রায়াল ব্যালেন্স করে ফেলবেন এক্সেলে। আর প্রেজেন্টেশনে ওই আচ্ছা স্যার, থ্যাংক ভিডিওতে ইউ। ভিডিওতে হচ্ছে অলরেডি আমি বলে দিয়েছিলাম, ওইটা দেখলে বুঝবেন যে প্রেজেন্টেশন আপনারা তিনটা জিনিস ফোকাস করবেন। যে এক্সেলে যে ম্যাথ করেছেন এগুলো প্রেজেন্টেশনে দেখার দরকার নেই, কারণ ম্যাথমেটিক্যাল জিনিস প্রেজেন্টেশন দেওয়ার কোনো ইয়া থাকে না, দরকার হয় না। প্রেজেন্টেশনে তিনটা জায়গায় ফোকাস করবেন। একটা হচ্ছে আপনারা যে ওই পার্টিকুলার অর্গানাইজেশনে ভিজিট করেছেন সেটা সম্পর্কে বলবেন, কিভাবে চুজ করেছেন, তারপর কোন কোন বিষয়ে তাদেরকে জানতে চেয়েছেন, কোন কোন টাইপের অ্যাকাউন্টিং ট্রানজাকশন আপনারা বেশি দেখেছেন, হ্যাঁ, হোয়াট ইজ দ্য এক্সাক্ট আউটকাম, এই জিনিসগুলো আপনারা অল্প কিছু স্লাইডে মেনশন করবেন। এন্ড প্রেজেন্টেশনের স্যার ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস, আমাদের পলিসিটা হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু প্রেজেন্টেশন দিতে হবে। স্যার এটা কি তার গ্রুপ ম্যান্ডেটরি থেকে তো স্লাইড করা একটা লাগে? মানে স্লাইড একটা হবে নাকি প্রত্যেক জনকে স্লাইড দিতে হবে? ইচ এন্ড না, মানে স্লাইড তো প্রত্যেক গ্রুপের একটা, বাট যখন প্রেজেন্টেশন দিবেন সবাইকে প্রেজেন্ট করতে হবে। জি, জি, বুঝতে পারছি। মানে গ্রুপ ওয়াইজ স্যার প্রত্যেক জনকে দেওয়া হ্যাঁ, লাগবে। এক্স্যাক্টলি। ধরেন একটা গ্রুপে 5 জন, 5 জনই প্রেজেন্ট করবেন, একটা গ্রুপে 6 জন, 6 জনই প্রেজেন্ট করবেন, এরকম। স্লাইড ভাগ করে নাকি পুরো ফুল স্লাইডে একজন দিবে? না, এইটা তো আপনাদের ব্যাপার। আমি তো বললাম যে আবার 6 জনের তো 6টা আলাদা আলাদা স্লাইড হয় না, স্লাইড তো একটাই হয় না, প্রেজেন্টেশনের জি, পাওয়ার জি, পয়েন্ট একটাই হয়, ওইটা সবাই মিলে প্রেজেন্ট করবেন। এখন কিভাবে প্রেজেন্ট করবেন জি, এটা আপনাদের প্ল্যানের উপর ডিপেন্ড করে, এটা নিয়ে আমি কিছু বলবো না। জি, বুঝতে পারছি। কারো অ্যাটেন্ডেন্স বাকি আছে? জি স্যার। জি স্যার। নাম বা আইডি বলেন। স্যার 14 সিরিয়াল 14। 3420401। শাখাওয়াত? না, সিরিয়াল তো 14 ইয়েস না। স্যার। স্যার 3420401 মোয়াজ। 0401 মুয়াজ। তারপর 2312 166। জি স্যার। তাসফিয়া, সাবিহা। জি। আচ্ছা, আর স্যার শাখাওয়াত দিছেন? শাখাওয়াত হোসেন। এই তো, শাখাওয়াতে কি SH নাকি? হ্যাঁ, এই যে স্যার শাখাওয়াত। 14 স্যার। তারপর স্যার 32 22 নাম বলেন বা আইডি বলেন। অন্তরা জান্নাতুল ফেরদৌস অন্তরা। এটা ইয়েস স্যার। ওকে, দ্যাট ইজ অল ফর টুডে। উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস ইন পারসন। নেক্সট উইক থেকে কিন্তু আমাদের সরাসরি ক্লাস ফিজিক্যালি।